আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের কালকের ক্লাস অনুযায়ী যে পড়াশোনা সেটাও হচ্ছে ভালো হয়েছে এবং হচ্ছে তোমরা যে এক্সামটা দিছো এটাও নিশ্চয়ই হচ্ছে ভালো হয়েছে। তো অবভিয়াসলি হচ্ছে যে কোনো একটা এক্সাম কোয়েশ্চেন তো কিছু থাকবেই। যদি কারো কোনো জায়গাতে কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে এটা আমাদেরকে একটু জানালেই হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করলাম যে হচ্ছে তোমাদের অনেকেই হচ্ছে জয়েন করা এখনো বাকি আছে। তো দেখছি যে মোটামুটি হচ্ছে বেশ কয়েকজন জয়েন করে ফেলছো। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, সবাই আসুক। আর যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে সো প্রবলেম হওয়ার কথা না, যে যে জায়গা থেকে হচ্ছে আমরা মিস করে যাব আমরা ওই জায়গা থেকে একটু আবার লেকচারটা দেখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কিছু নর্মাল কথা একটু জিজ্ঞেস করে নিই। লাস্ট ক্লাসে কি কারো কোনো প্রবলেম ছিল কিনা? শেষ ক্লাস আমরা যেটা পড়িয়েছিলাম বা কোনো জায়গাতে তোমার মনে হয়েছে কিনা যে এই জায়গাতে আমার হচ্ছে একটু হচ্ছে প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি? যদি থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যদি হচ্ছে না থাকে তাহলে আমরা 1 মিনিট 2 মিনিটের মধ্যে ক্লাসটা নতুন ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, জামিলা লিখছো অরবিটাল ক্রোমের রুলসটা বুঝি নাই। অরবিটাল ক্রোমের রুলসটা বুঝাইতে কি তুমি আউটবাউন্ড নিয়ম মনে হয় বোঝাচ্ছ, তাই না? ওখানেই আসলে হচ্ছে ক্রোম আছে। তো অরবিটাল ক্রোমটা আমি বলেছিলাম যে হচ্ছে ধরো হচ্ছে আমার যে ক্রোনোলজি, হ্যাঁ, যেমন হচ্ছে 1s এর পরে আসবে হচ্ছে 2s এর পরে আসবে হচ্ছে 2p, তারপরে আসবে কি 3s, তাই না? 3s এর পরে কি আসবে 3p, তারপরে 3Dর আসার কথা ছিল কিন্তু 3D না এসে আমার আসে কে 4s, তাই না? তারপরে আসে হচ্ছে 3D, তারপরে আসবে হচ্ছে 4p, এভাবে করে হচ্ছে যেতে থাকে। তো বেসিক্যাল কথাটা হচ্ছে এটা হচ্ছে আমার কি অরবিটালের ক্রম, ঠিক আছে? এখন এরকম কোশ্চেন হইতে পারে যে যেখানে তুমি দেখলা যে n+l দিয়ে একের অধিক অ্যান্সার আছে। যেমন আমি যদি বলি হচ্ছে তোমার 3s আর হচ্ছে 3p আর হচ্ছে ধরো 3D আর হচ্ছে তোমার দেওয়া হচ্ছে 6s, ওকে? তাহলে নর্মাল কথা হচ্ছে কি 3s এর পর নর্মালি হচ্ছে 3p আসে এবং n+l অনুযায়ী যদি করো তাহলে 3s এর মান আসবে 3, 3p এর মান আসবে 4, তাহলে এটা কারেক্ট। আবার তুমি যদি চিন্তা করো 3D আর হচ্ছে 6s, তাহলে 3D এর মান আসবে 5 আর 6s এর মান আসবে 6, তাহলে ডেফিনেটলি হচ্ছে 3Dটা ছোট শক্তি স্তর, ইলেকট্রন অবশ্যই 3Dতে আগে যাবে। কিন্তু এই যে 6s, এই 6s পৌঁছানোর আগে 3Dতে অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হয়, তাই না? তাহলে এই লম্বা পথে তোমার হচ্ছে দেখবা যে 4p আসবে, তারপর হচ্ছে 5s আসবে, ঠিক আছে? এরকম করে তোমার হচ্ছে 4D আসবে। তো এইরকম করে যাওয়ার পরে বেশ কিছু পরে আসবে হচ্ছে 6s। তাহলে অ্যাকর্ডিং টু n+l বোথ আর কারেক্ট। তোমাকে যদি শক্তি স্তর বের করতে বলে তাহলে দুইটাই কারেক্ট, কিন্তু এখন মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে তো দুইটা আসবে না। তাহলে তখন আমাকে কি চিন্তা করতে হবে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে কোয়েশ্চেনটাতে বোঝানো হয়েছে ইলেকট্রনটা 3s এর পর 3p তে যাবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাই না? আর কোয়েশ্চেনটা যদি এরকম হয়তো 3Dর পরে ইলেকট্রন সরাসরি 6s এ যায়, এই কথাটা কিন্তু ঠিক না। তাহলে এটা হচ্ছে ক্রোম, হ্যাঁ, এই ক্রনোলজিটা একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ জামিলা, আমি ওইটাই বলছি যে দাগ করে করে যেটা বুঝাইছিলাম ওইটা, ওকে? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা একটু সমস্যা আছে, শারিয়ার সিয়াম। আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে হচ্ছে ক্লাসে যেটা আলোচনা করেছি, যদি হচ্ছে আমরা ক্লাসের একদম লাস্টের দিকে, যেহেতু কোয়ান্টাম সংখ্যা বুঝাইতে গেলে আসলে বোর্ড ছাড়া হবে না, তো আমরা কোয়ান্টাম সংখ্যাটা একদম লাস্টে গিয়ে হচ্ছে তোমার কোয়েশ্চেনটা আমরা একটু নোট করে রাখলাম। যখন আমরা একদম ক্লাসের লাস্টের দিকে থাকবো আমাকে একটু মনে করাই দিও, আমি ইনশাল্লাহ হচ্ছে আবার এটা নিয়ে একটু হালকা একটা আলোচনা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর কোনো প্রবলেম মনে হচ্ছে না, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা, আজকের যে লেকচারটা ভাই, লেকচারটা হচ্ছে এতটা কঠিন না, হ্যাঁ, এই লেকচারটা বেসিক্যালি খুব সহজ।
মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের যদি আমি মুখস্থ পার্ট নিয়ে হচ্ছে একটু কথা বলি গুণগত রসায়নের, তাহলে আজকের লেকচারটা বেসিক্যালি হচ্ছে মুখস্থর টপিক। ওকে, তো আমার আজকে ক্লাসটা এরকমই হবে যে আমি ক্লাসটা যেগুলো বোঝার টপিক আছে এগুলো তো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু যেগুলো একদম সোললি মুখস্থের টপিক আছে এগুলোর মধ্যে যেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে প্রিভিয়াসলি প্রচুর কোয়েশ্চেন আসছে, ওকে, যেই জায়গাগুলোর বেসিক যদি তুমি ক্লিয়ার না করে যাও, এই জিনিসগুলো যদি খেয়াল না করো, তাহলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে যে মুখস্থ রিলেটেড টপিক গুণগত রসায়ন থেকে আছে এটা ভুল হয়ে যেতে পারে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস বেসিক্যালি হচ্ছে যে কয়টা টপিক আছে, তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চল, তারপর পরমাণু থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, ইলেকট্রন সংখ্যা নির্ণয়, পরমাণু এবং পরমাণু মূল কণিকা সমূহ, এগুলোর অধিকাংশই মুখস্থের টপিক। কিছু কিছু বোঝার টপিক আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, কিন্তু মুখস্থ রিলেটেড টপিকগুলোর আলোচনাটাই আজকে বেশি হবে। ওকে, আচ্ছা, ওকে, আমরা তাহলে শুরু করি। ঠিক আছে, অনেকেই জয়েন করে ফেলছে, তমালিকা, জামিলা, শাহরিয়ার, তাসনিম, বিনয়, পল, ঠিক আছে, অনেকেই জয়েন করছে, সাইদুল, ঠিক আছে। সো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে চলে আসো যেটা আমার হচ্ছে আজকের প্রথম টপিক, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আমার বইয়ে কিছু বিজ্ঞানীর নাম আছে এবং কিছু তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চল আছে। যেমন আমার বই টোটাল অঞ্চল আছে হচ্ছে 8টা, ঠিক আছে। যদি আমি একদম শুরু থেকে ধরি তাহলে মহাজাগতিক, তারপরে হচ্ছে তোমার গামা, তারপরে হচ্ছে রঞ্জন, তারপরে হচ্ছে অতিবেগুনি, তারপরে হচ্ছে দৃশ্যমান, তারপরে হচ্ছে অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভস অ্যান্ড সবার লাস্টে হচ্ছে রেডিও ওয়েভস, ঠিক আছে। তাহলে এই যে অঞ্চলগুলা, প্রথম কোয়েশ্চেনই হচ্ছে এইটা, এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর আবিষ্কারক কে? তাহলে আমরা অনেকগুলা বিজ্ঞানীর নাম পড়েছি, তাই না? তুমি মনে রাখবা তড়িৎচুম্বকীয় বর্ণালীর আবিষ্কারকের নাম হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে। তাহলে আমরা ম্যাক্স দিয়ে অনেক কিছু পড়েছি, তাই না? ম্যাক্স ওয়েবারের নাম শুনেছি, ম্যাক্স প্লাঙ্কের নাম শুনেছি, এবার আমরা আরেকজনের নাম শুনলাম, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল কি আবিষ্কার করেন? ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় বর্ণালী আবিষ্কার করেন। ওকে, আচ্ছা, এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, তাহলে এই তড়িৎচুম্বকীয় বর্ণালী টোটাল কয়টা আছে ভাইয়া? এই তড়িৎচুম্বকীয় বর্ণালী টোটাল আছে হচ্ছে 8টা, যদি অঞ্চল আছে হচ্ছে 7টা। মহাজাগতিক, যেহেতু এটা হচ্ছে তোমার দেখা যায় না, এটা অসীম শক্তি, সো এটাকে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে ফেলবো, কিন্তু অঞ্চলের মধ্যে আমরা ফেলি না। যদি কোয়েশ্চেন আসে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চল কয়টা, তুমি অ্যান্সার দিবা মহাজাগতিক বাদে 7টা, ঠিক আছে। এখন মেডিকেল কলেজে যে কোয়েশ্চেনটা এখান থেকে আসতে পারে বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালীগুলা আছে এদের তরঙ্গ দৈর্ঘ্য আছে। তোমাকে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন পারার জন্য এই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জগুলো একটু জানতে হবে। তোমাদের যাদের কাছে 2.5 মানে হাজারি স্যারের বই খোলা আছে, তারা একটু 2.5 এই অনুচ্ছেদটা যদি একটু খোলো, তাহলে দেখবা এই অঞ্চলগুলোর পাশে তার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা দেওয়া আছে। এখন এই যে রেঞ্জ, এই রেঞ্জের মানগুলো মুখস্থ করতে হবে। তোমাদের যাদের সামনে বই খোলা আছে এবং 2.5 খোলা আছে, তারা একটু দেখো এই প্রতিটা রেঞ্জের মধ্যে একটা চমৎকার মিল আছে। যেমন গামা রশ্মির লাস্টের রেঞ্জটা তুমি যদি একটু খেয়াল করো, তাহলে দেখবা এটার যেটা লাস্টের রেঞ্জ, এটার পরেরটা যেটা রঞ্জন, সেটাই আবার তার ফার্স্টের রেঞ্জ। তার মানে একটা যেটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, অন্যটা সেটা দিয়েই শুরু হচ্ছে। তার মানে আমাদের টেকনিকটা হবে খুব সিম্পল। মুখস্থ কিভাবে করব? আমি নামগুলো সিরিয়াল বাই মুখস্থ করব এবং প্রতিটা রেঞ্জের প্রথম মানটা সিরিয়াল বাই মুখস্থ করব। ওকে, তাহলে আমার এই নাম মনে রাখার জন্য একটু কষ্ট করে এই কথাটা একটু লিখে রাখি, মাগুরার, ঠিক আছে। একটু বড় ছন্দ, অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে একটা কাব্যিক লাইন লিখছি, মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে কথাগুলা, তুমি দেখবা কিছু কিছু লেটার বা ওয়ার্ডের নিচে আমরা একটা করে দাগ দিয়েছি। তাহলে এই দাগগুলা দিয়ে আমি একটা নাম পাবো। যেমন
তোমরা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করো তো, কেউ বই দেখবা না, ঠিক আছে? বই দেখার দরকার নেই, তুমি নিজে নিজে ট্রাই করো। ম দিয়ে প্রথম নামটা কি হইতে পারে? ম দিয়ে প্রথম নামটা কি হইতে পারে? ম দিয়ে প্রথম নামটা কি হইতে পারে? একটু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি অ্যান্সার করো, পুরস্কার কিন্তু আছে, ঠিক আছে? ক্রেস্ট কিন্তু মিস হয়ে যাচ্ছে। লিসা একটু খেয়াল করো, ম দিয়ে কি নাম আসবে? ভেরি গুড, তাসিমুল হাসান জাওয়াদ ফার্স্ট অ্যান্সার, মহাজাগতিক, শারিয়ার মহাজাগতিক, মাহিয়া মাহি মহাজাগতিক, জামিলা মহাজাগতিক, গুড। গ দিয়ে কি আসবে? গ দিয়ে কি আসবে? গ দিয়ে কি আসবে? গ দিয়ে কি আসবে? গামা, ভেরি গুড মাহিয়া। গ দিয়ে হচ্ছে গামা, গুড। তারপরে র দিয়ে, র দিয়ে কি আসবে ভাইয়া? র দিয়ে কি আসবে? র দিয়ে কি আসবে? র দিয়ে কি আসবে? গুড মাহিয়া, রঞ্জন, ঠিক আছে। অতি দিয়ে কি হবে ভাইয়া? গুড, বিনয় পাল, অতি বেগুনি, গুড। অতি দিয়ে হচ্ছে অতি বেগুনি। দৃশ্য দিয়ে কি হবে ভাই? দৃশ্য দিয়ে কি হবে? 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 সহজ যেটা, একদম ইজি, গুড মাহিয়া। দৃশ্যমান, ভেরি গুড, ঠিক আছে। দৃশ্য দিয়ে হচ্ছে দৃশ্যমান। অব দিয়ে কি হবে ভাই? অব দিয়ে কি হবে? অব দিয়ে কি হবে? অব দিয়ে কি হবে? গুড, অবলোহিত, ভেরি গুড, ঠিক আছে মাহিয়া, ওকে। আচ্ছা, মন দিয়ে কি হবে ভাইয়া? মন দিয়ে কি হবে? মন দিয়ে কি হবে? মন দিয়ে কি হবে? গুড মাহিয়া, মাইক্রোওয়েভস। আর লাস্টেরটা রাঙাই দিয়ে কি হবে ভাইয়া বলো তো? রাঙাই দিয়ে কি হবে ভাই? রাঙাই দিয়ে কি হবে? রাঙাই দিয়ে কি হবে? ভেরি গুড মাহিয়া, রেডিও ওয়েভস, ঠিক আছে। তাহলে আমি যদি সিরিয়াল বাই যাই, দেখো মুখস্থ করার কিন্তু দরকার নেই, তুমি নামটা মনে থাকলে তুমি এগুলো দেখে অ্যান্সার করতে পারবা। তাহলে মহাজাগতিক, তারপর গামা রশ্মি, তারপর রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান অঞ্চল, অবলোহিত অঞ্চল, মাইক্রোওয়েভস এবং রেডিও ওয়েভস, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা বলেছিলাম এগুলোর রেঞ্জ জানতে হবে, তাহলে আমরা এগুলোর প্রতিটার প্রথম রেঞ্জটা একটু কষ্ট করে হচ্ছে মুখস্থ করব। তুমি মনে রাখবা এখানে যতগুলা মান দেওয়া আছে ভাই, এই সবগুলা মান হচ্ছে ন্যানোমিটারে, ঠিক আছে। এখানে যতগুলা মান আছে সবার মান হচ্ছে কোন এককে? ন্যানোমিটার এককে, ঠিক আছে। তাহলে এই জায়গায় হচ্ছে আমি ফার্স্ট রেঞ্জগুলোর মান একটু লিখে রাখছি, তাহলে খেয়াল করে দেখো ফার্স্ট রেঞ্জগুলোর মান হচ্ছে এইরকম, ঠিক আছে। 0.305-এর চেয়ে কম, 0.305, 0.01, 10, তারপরে আসবে হচ্ছে 380, তারপরে দেখবা হচ্ছে 780, এই পর্যন্ত সবাই হচ্ছে ন্যানোমিটার, ঠিক আছে। লাস্টের দুইটা ন্যানোমিটার না, লাস্টের দুইটা হচ্ছে মিলিমিটার একক দিয়ে শুরু হয়েছে, ওকে। এই জন্য এই দুইটা এককের মান আমি পুরাটাই লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1 মিলিমিটার থেকে হচ্ছে 1 মিটার পর্যন্ত, এটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আমার কিন্তু পুরো রেঞ্জটা পড়া হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা কি ছিল ভাইয়া? আমার কথা ছিল প্রতিটার নিচে যেই মানটা আছে সেই মানটা হচ্ছে তার কি? ফার্স্টের রান, তাই না? ফার্স্টের রেঞ্জ। তাহলে প্রতিটার নিচে যেটা আছে সেটা হচ্ছে তার কি? ফার্স্টের রেঞ্জ, তাই না? তাহলে এটা কার রেঞ্জ? এটা গামার রেঞ্জ, তাই না? এটা কার রেঞ্জ ভাইয়া? এটা কার রেঞ্জ? এটা গুড, রঞ্জনের রেঞ্জ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো এই যে হচ্ছে পরেরটার লাস্ট রেঞ্জ, সেটা আসলে আগেরটার কি ছিল? লাস্ট রেঞ্জ না? তাহলে পরেরটার যেটা ফার্স্ট রেঞ্জ সেটা আসলে আগেরটারই কি? লাস্ট রেঞ্জ। তাহলে সবাই কমেন্ট সেকশনে আমাকে একটু অ্যান্সার করো, কেউ বই দেখবা না, বোর্ড দেখবা। বলো তো মহাজাগতিকের পুরো রেঞ্জটা কত? মহাজাগতিকের পুরো রেঞ্জটা কত? মহাজাগতিকের পুরো রেঞ্জটা কত?
মহাজাগতিকের পুরো রেঞ্জটা কত? গুড, ভেরি গুড। তাহলে মহাজাগতিকের পুরো রেঞ্জ হচ্ছে ভাইয়া 0.305 থেকে 0.01। বুঝে গেছে? সোজা জিনিস, ঠিক আছে। মহাজাগতিকের রেঞ্জ হচ্ছে 0.305-এর চেয়ে কম। গামা রশ্মির রেঞ্জ কততে এলে? গামা রশ্মির রেঞ্জ কততে এলে? ভেরি গুড। মাহিয়া, মাহি, দিবা, শাহরিয়ার, মুনিয়া, শেখ, আফরোজা, শোভা, প্রীতি ঘোষ সবাই কারেক্ট। তাহলে গামার রেঞ্জটা কত আসবে ভাইয়া? গামার রেঞ্জটা কত? গামার রেঞ্জটা কত? ভেরি গুড তাসনিম, 0.305 থেকে 0.01। তাহলে রঞ্জন কত হবে ভাইয়া? রঞ্জন কত হবে? রঞ্জন হবে হচ্ছে 0.1 থেকে 10, তাই না? অতিবেগুনি কত হবে? সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করো, অতিবেগুনি কত হবে? তানজিল অবশ্যই তুমি আসো ভাইয়া, কমেন্ট কিন্তু আমি দেখছি এবং ট্রাই করছি তোমাদের সাথে তাল মিলে কমেন্ট পড়ার জন্য। হয়তো 1-2টা মিস হয়ে যেতে পারে, কিন্তু আমি আছি, তুমি আছো, ঠিক আছে? আচ্ছা, অতিবেগুনির রেঞ্জ জিজ্ঞেস করেছি, ভেরি গুড। সবাই রঞ্জনের রেঞ্জ কারেক্ট করছো, ভেরি গুড। অতিবেগুনির রেঞ্জ কত? এক্সেলেন্ট মাহিয়া। সুস্মিতা পণ্ডিত, হাসিনা একটু খেয়াল করো, এটা কিন্তু অতিবেগুনির রেঞ্জ না। অতিবেগুনির রেঞ্জ হচ্ছে কত? 0.1 থেকে 380, ঠিক আছে। প্রীতি, ভেরি গুড। ওকে পিয়ালি, তোমার কমেন্ট দেখা যাচ্ছে, কোনো টেনশন নাই, বলেছি তোমার কমেন্ট। অয়ন দাস, ভেরি গুড। মুনিয়া, ভেরি গুড। ফারহান, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এভাবে করে আমাকে হচ্ছে বিভিন্ন রেঞ্জের মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন ধরো এভাবেও করতে পারে যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। কোয়েশ্চেন তোমাকে এভাবেও করতে পারে, নিচের কোন তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি বলো তো। এটা কোয়েশ্চেন 2021, কোয়েশ্চেন 2021 মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট। কোয়েশ্চেন আসছে নিচের কোন তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি। দেখি কে ফার্স্টে অ্যান্সার দেয়, কে ফার্স্টে অ্যান্সার দেয়, কে ফার্স্টে অ্যান্সার দেয়, কে সবার প্রথমে অ্যান্সার দেয়। নিচের কোন তড়িৎচুম্বকীয় বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভেরি গুড মুনিয়া মাহবুব, ঠিক আছে। মেহরিমা মারিয়া, শারিয়ার, সিয়াম, ঠিক আছে। জামিলা, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে রেডিও প্রেস। ওকে, তাহলে দেখো মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এভাবে যদি আমাদের কোনো কোয়েশ্চেন আসে, তাহলে ইনশাল্লাহ আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলো থেকে এভাবে করে অ্যান্সার করে ফেলবো। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাকে একটু জানতে হবে, সেটা আমি যখন হচ্ছে তোমাদেরকে বইয়ের ভিতরে দেখাবো সেই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলা নামগুলোর সাথে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে তোমার ব্যবহার, ঠিক আছে। এটা যখন আমি বই পড়ানো শুরু করব, ঠিক আছে, তোমাদেরকে দেখাই দিব, তখন আমি তোমাদেরকে আবারও এটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, এবার আসো আমরা বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী যেটা আছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো, হাইড্রোজেনের এই যে পারমাণবিক বর্ণালী, এই পারমাণবিক বর্ণালী নির্ণয় করা যায় কোন সমীকরণ থেকে? বলতো, বোর পরমাণু বাদের এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কোন সমীকরণ দিয়ে বের করা যায়? জয় নাও, টেনশন নেওয়ার কিছুই নাই। ব্যবহারগুলো আমরা কিভাবে করে একটু ইজিলি পড়তে পারি এটা আমি বলে দিব, ঠিক আছে, টেনশন নাই। ওকে, আমাকে বলো যে হচ্ছে হাইড্রোজেনের, ভেরি গুড দিবানিশি, অ্যান্সার হচ্ছে রিডবার্গ, ঠিক আছে। তাহলে রিডবার্গের সমীকরণটা আমার প্রথম কোয়েশ্চেন, যে নিচের কোনটি রিডবার্গ সমীকরণ, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন আসতে পারে 1/λ = নিউবার = কি? RH, তাই না? RH × 1/n1² - n2², ঠিক আছে। তাহলে এই যে এইটা রিডবার্গ সমীকরণ, এটা ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে যে নিচের কোনটা রিডবার্গ সমীকরণ। সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে এই যে রিডবার্গের মান সেটা। তাহলে দেখো আমরা সবাই জানি রিডবার্গের যে মান আছে এটা কত? এটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻⁻, কত ভাইয়া? 2। কোন এককে থাকলে? পার ন্যানোমিটার। এখন আমরা যারা এইটা দিয়ে ম্যাথ করেছি তার কেউই আসলে পার ন্যানোমিটার এককে ম্যাথটা করি নাই। আমরা সবাই হচ্ছে হয় পার মিটার এককে ম্যাথ করেছি, না হলে পার সেন্টিমিটার এককে ম্যাথ করেছি। তাহলে আমাকে বলো তো, এই জায়গাতে যদি এই মানটা সেম থাকে তাহলে এইখানে পাওয়ারের মানটা কত আসবে পার মিটারে আর পার সেন্টিমিটারে? একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দেখতে চাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। জয়নব একটু খেয়াল করো, এটা কিন্তু 8 হবে না, হ্যাঁ,
এটা কিন্তু 8 হবে না, ঠিক আছে, এটা 8 হবে না। সবাই পার সেন্টিমিটারের মানটা অ্যাবসলিউটলি কারেক্ট লিখছো, এটা হবে 10⁵ তাই না? আচ্ছা, তাহলে নর্মালি আমি যদি হচ্ছে একটু চিন্তা করি, দেখো এখানে কোনো এককে কিন্তু ন্যানোমিটার এককে দেওয়া নাই। এখানে যতগুলো একক আছে প্রতিটা এককে কিন্তু কি হিসেবে দেওয়া আছে, পার ন্যানোমিটার, পার মিটার, তার মানে 1/, হিসেবে। তাহলে দেখো তো ভাই, আমরা সবাই এই কথাটা জানি যে 1 ন্যানোমিটার ইজ ইকাল টু, আমরা কি লিখি, 1 ন্যানোমিটার ইজ ইকাল টু 10⁻⁻9 কি মিটার, তাই না ভাইয়া? তাহলে এইটা তো 1 ন্যানোমিটার না, 1 পার ন্যানোমিটার। তাহলে আমাকে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 1 দিয়ে 1কে ভাগ করি তাহলে হয় 1। 1/, ন্যানোমিটার, এটার কথা মানেই হচ্ছে পার ন্যানোমিটার, তাই না? আচ্ছা, এইভাবে এটাও 1 দিয়ে ভাগ করে দিতে হবে। তাইলে আমরা জানি 1/10⁻⁻9, তার মানে এই যে -9 এটা উপরে চলে আসবে, তাইলে উপরে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস, ঠিক আছে। আর 1/, মিটার, তার মানে কি, পার মিটার। তার মানে তুমি দেখো, যখন আমি পার ন্যানোমিটার থেকে পার মিটারে কনভার্সন করছি, আমাকে কত দিয়ে গুণ দিতে হচ্ছে ভাইয়া, 10⁹9। তাহলে সহজ কথা, এই 9কে তুমি যদি এখন এইখানে বসায় দাও, তাহলে -2 সাথে কাটাকাটি গিয়ে পার মিটার এককে কত হয়, 7, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10⁷ পার মিটার, এটা হচ্ছে 10⁵ পার সেন্টিমিটার। খুব সিম্পল জিনিস। সিম্পল হইলেও তোমাকে অবশ্যই এই রিডবার্গ ধ্রুবকের 3টা মান মুখস্থ রাখতে হবে। ওকে, এই 3টা মান ভুল করা যাবে না, ঠিক আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর খেয়াল করো, এইখানে আমার কিছু n1 আছে, n2 আছে। যাদের কাছে বই আছে তারা 2.7টা একটু খেয়াল করতে পারো। দেখো পরের পেজে আমার এই n1 আর n2 কিছু সিরিজের নাম বলা আছে। ওকে, আমরা সবাই ক্লাসে যারা আছি তারা কেউই এই সিরিজগুলোর নাম না জেনে আসি নাই, কারণ এগুলো থেকে ম্যাথ আসছে, তাই না? তাহলে বলো তো প্রথম সিরিজের নাম কি, কমেন্টে অ্যান্সার তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। প্রথম সিরিজের নাম কি, প্রথম সিরিজের নাম কি? ভেরি গুড, লাইম্যান। তারপর দ্বিতীয় সিরিজ, দ্বিতীয় সিরিজ, দ্বিতীয় সিরিজ তাসনিম, ভেরি গুড। তারপর সেকেন্ড সিরিজ কি, সুস্মিতা, গুড। ভেরি গুড, সেকেন্ডটা কি, সেকেন্ডটা আফরোজা, ওকে। মাহিয়া, ওকে, ঠিক আছে, মাহিয়া, গুড। বামার। তারপর থার্ডেরটা কি, 3 নাম্বারটা কি, ভেরি গুড সুস্মিতা, এটা বামার। মোসাফত আফরা ইয়াসমিন, বামার, গুড। থার্ডেরটা কি, 3 নাম্বারটার নাম কি, প্যাশন, ভেরি গুড আদনান। চতুর্থটার নাম কি ভাইয়া, চতুর্থটার নাম কি, চতুর্থ সিরিজের নাম কি, চতুর্থ সিরিজের নাম কি, চতুর্থ সিরিজ কি হইল, লাইমেন, বামার, প্যাশন। তারপরে কি ভাইয়া, ব্রাকেট। ওকে, গুড। কে অ্যান্সার দিছিলা, আবার হচ্ছে মুছে দিয়েছে অ্যান্সারটা, সুস্মিতা, বানান ভুল লিখছিল। ওকে, মাহিয়া, মাহি, ব্রাকেট, ভেরি গুড, ঠিক আছে। প্রীতি ঘোষ, গুড, ভেরি গুড। ওকে, আদনান, ভেরি গুড, ব্র্যাকেট। তাহলে কি দাঁড়াইলো, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট। তারপর লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট। তারপর লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট। তারপর ফুড, ভেরি গুড প্রীতি, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আবার মুছে দিয়েছে, হ্যাঁ, অয়ন দাস, গুড। ফোন, তাহলে কি দাঁড়াচ্ছে, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফোন্ট। লাস্টের সিরিজের নাম কি, ষষ্ঠ সিরিজের নাম কি, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ষষ্ঠ সিরিজের নাম কি, ষষ্ঠ সিরিজের নাম কি, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফোন্ট। তারপরে কি, তারপরে কি, ভেরি গুড মাহিয়া হমফ্রিজ, ঠিক আছে। তাহলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেনগুলো এভাবেই আসবে যে হাইড্রোজেনের বর্ণালীর প্রথম সিরিজের নাম কি, আপনার অ্যান্সার হবে লাইমেন। চতুর্থ সিরিজের নাম কি, আপনি অ্যান্সার করবেন ব্র্যাকেট। ষষ্ঠ সিরিজের নাম কি, আপনি অ্যান্সার করবেন হমফ্রিজ, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট যেটা একটু জানতে হবে, আমাকে বলেন তো প্রথম সিরিজের নাম বলছেন লাইমেন, আবিষ্কৃত প্রথম সিরিজের নাম কি? হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর আবিষ্কৃত প্রথম সিরিজের নাম কি? আবিষ্কৃত প্রথম সিরিজের নাম কি? আবিষ্কৃত প্রথম সিরিজ, জামিলা, ভেরি গুড, বামার, ঠিক আছে। তাইলে আমাকে সিরিয়াল বাই নামগুলো একটু জানতে হবে, আমি একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। লাইমেন, বামার, ঠিক আছে, প্যাশচেন, ব্র্যাকেট, সংক্ষেপে লিখছি আমি একটু, হ্যাঁ, ব্র্যাকেট, ফুন্ড, আর লাস্টেরটা হচ্ছে হামফ্রিজ, ঠিক আছে। হামফ্রিজের কোনো সাল এখন পর্যন্ত স্যাররা দেন নাই, সো এটা কোশ্চেনে আসবে না। লাইমেন আবিষ্কৃত হয়, পাশে লিখে রাখো, 1906 সালে, ঠিক আছে। বামার আবিষ্কৃত হয় সবার প্রথম 1885 সালে, ঠিক আছে। প্যাশচেন আবিষ্কৃত হয় 1908 সালে। ব্র্যাকেট আবিষ্কৃত হয় 1922 সালে।
এবং ফুন্ড আবিষ্কৃত হয় অ্যাকর্ডিং টু হাজারি স্যার 1924 সালে। ঠিক আছে, তাহলে আমাকে সবাইকে এই সালগুলা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। সালগুলা কিন্তু মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে সহজ কথা, কোন সিরিজ সবার প্রথম আবিষ্কৃত হয়? এক্সেলেন্ট, তোমরা সবাই অ্যান্সার করছো। বিনয় পল, শাহরিয়ার, আদনান, প্রীতি, নাবিলা, আজমত। ঠিক আছে, এটার নাম হচ্ছে বামার সিরিজ। ঠিক আছে, আচ্ছা বলো তো ভাইয়া, বামারের আরেকটা সিগনিফিকেন্স আছে, মানে আরেকটা কোয়েশ্চেন সচরাচর বামার থেকে আসতে পারে। এনি গেস কোয়েশ্চেনটা কি? বামারের আরেকটা সিগনিফিকেন্স আছে, কি? গুড, ভেরি গুড, এটার অঞ্চলে জামিলা, এক্সেলেন্ট। ঠিক আছে, তাহলে দেখো বামারই একমাত্র সিরিজ যেটা দেখা যায়, এটার অবস্থান কোথায়? দৃশ্যমান পরিসরে। তাহলে কোয়েশ্চেন আসতে পারে নিচের কোন সিরিজটি দেখা যায়, আমার অ্যান্সার কি হবে? বামার। ঠিক আছে, তাহলে উপরেরটা কি? লাইম্যান, ওইটা কোন অঞ্চলে? আগেরটা অতিবেগুনি, আর পরের সবগুলোই হচ্ছে একই অঞ্চলে, কি নাম তার? অবলোহিত। ঠিক আছে, তাহলে আমাকে একটু অঞ্চলগুলোর নাম একটু কষ্ট করে জানতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথম সিরিজ বামার, এবং আবিষ্কৃত প্রথম, সবার প্রথম সিরিজ হচ্ছে লাইম্যান, আবিষ্কৃত প্রথম সিরিজ হচ্ছে বামার। কোন সিরিজ দেখা যায়? বামার সিরিজ। ঠিক আছে, তাহলে এই যে ছোট ছোট কথাগুলো, এগুলো আমাকে একটু জানতে হবে। তাহলে বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে হচ্ছে পারমাণবিক বর্ণালীর কথা বলছি, তার মানে হাইড্রোজেনের এই বর্ণালীগুলার কালারের নাম তোমাকে একটু জানতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, দেখো এই যে হচ্ছে বোরের পরমাণুবাদ, এটা নর্মালি হচ্ছে আমরা কোন সিরিজ থেকে দেখি? বামার সিরিজ থেকে। তাইলে বামার আমি যদি হচ্ছে শক্তি স্তর হিসেবে চিন্তা করি, তাইলে কে কে হচ্ছে কে বামার। ঠিক আছে, তারপরে সিরিজটা কি? এল, তারপরে কি? এম, তাই না? তারপরে কি? এন, তারপরে কি আছে? ও, তাই না? তারপরে কি আছে? পি, তাই না? কে, এল, এম, এন, ও, পি। তাহলে এই যে এইখানে বামার, এটা আসলে কোন শেল? এল শেল, তাই না? তুমি দেখবা তোমার বইতে এই এন শেল থেকে অন্যান্য শক্তি স্তর, এই এম থেকে শুরু করে পি শেল পর্যন্ত, তার মানে তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, ষষ্ঠ শক্তি স্তর, এই পর্যন্ত ইলেকট্রন যেতে পারে, এবং গেলে কি বর্ণ হইতে পারে সেটার একটা সিরিয়াল দিয়েছে। ওকে, তাহলে তুমি কিভাবে পারবা? তোমাকে কোয়েশ্চেন যদি বলে হাইড্রোজেনের বামার সিরিজ থেকে যদি তৃতীয় শক্তি স্তরে যায়, তার মানে তোমাকে যদি বলে যে এল শেল থেকে যদি ইলেকট্রন এম শেলের মধ্যে যায়, তাহলে কালার কি হবে? তোমাকে জিজ্ঞেস করতে পারে দ্বিতীয় শক্তি স্তর বামার থেকে যদি পঞ্চম শক্তি স্তরে যায়, ঠিক আছে, অথবা জিজ্ঞেস করতে পারে এল শেল থেকে যদি ও শেলের মধ্যে যায়, তাহলে হাইড্রোজেনের কোন পারমাণবিক বর্ণালীটি দেখা যায়? তাহলে তোমার অ্যান্সার কি হবে? তোমার অ্যান্সার হবে খুব ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে 7421। এটা কনফিউজিং না? 7421, ভাইয়া লিখলোটা কি? দেখো আমরা সবাই জানি যে রংধনুর কয়টা কালার আছে। ভেরি গুড, এই তো দেখছো পোলাপাইন একদম ফাস্ট। কামজিল, ভেরি গুড, বেনিয়া সহ কলা। তাহলে দেখো তো, এটা হচ্ছে 7421। তুমি আমাকে বলো তো, যদি ইলেকট্রন এম শেলে যায়, ঠিক আছে, এম শেলের মধ্যে যদি হচ্ছে আমার ইলেকট্রনটা প্রবেশ করতে পারে, ঠিক আছে, এটা তো আমার হচ্ছে সিরিয়াল, তাই না? তাহলে এম শেলের মধ্যে যদি যায়, এটা আমার সিরিয়াল, বেনিয়া সহ কলা, তাহলে কালার কি হবে বলো? ভেরি গুড তাসনিম, এল টু এম এর মধ্যে যদি যায় ভাইয়া, এটার কালার হবে হচ্ছে সবার লাস্টের রংধনুর কালার লাল, 7। ঠিক আছে, তাহলে বলো তো এল টু যদি এন এর মধ্যে যায়, তাহলে কোনটা আসবে? চার নম্বর কালারের নাম কি? বে, নি, আ, স। সতে কি? ভেরি গুড। তাহলে যদি এল থেকে এনে আসে, তাহলে কালারের নাম কি হবে? সবুজ। ঠিক আছে, তারপরে সিরিয়াল কি ছিল? 2, বে, নি। তাহলে যদি এল থেকে ওতে আসে, কালারের নাম হবে নীল। আর সবার লাস্ট যদি এল থেকে পিতে আসে, তাহলে কালার হবে হচ্ছে বেগুনি। বুঝছি কিনা ভাইয়া? সোজা না? তার মানে তুমি জাস্ট হচ্ছে নাম্বারটা মনে রাখো, তোমার জন্য একদম ইজি। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলা পারবো কিনা? পারবো, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাইয়া।
তানজিল একটু আসতে পারেন ভাই, আমি কি অনেক ফাস্ট চলে গেছি? বুঝছো কিনা, মানে বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা? না বুঝলে বলো, আমি আবার রিপিট করব, কোনো প্রবলেম নাই। বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করে বলতে হবে, তাহলে আমি বুঝবো যে না এই টপিক শেষ, আমি নেক্সট টপিকে যেতে পারি। ভেরি গুড, গুলে জান্নাত বলছে ইয়েস। আর কেউ ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। আমরা এবার আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের ম্যাথ। ওকে, তাহলে দেখো মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে না আমার হচ্ছে যদি তোমার হচ্ছে আমি বলি যে এটা ইন্টারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, তাহলে ভুল হবে না। এখন ম্যাথ অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য একটু অ্যাটিপিক্যাল। কেন অ্যাটিপিক্যাল? এই জন্য কারণ ম্যাথ করার জন্য আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তার নাম হচ্ছে কি? ক্যালকুলেটর, তাই না? ক্যালকুলেটর। তাহলে এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে ইউজ করতে দিবে না। তাহলে আমি উইদাউট ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করব, সেটাই হচ্ছে আমার আজকের ক্লাসের মেইন টপিক। হ্যাঁ, এই ধরনের উত্তরে। তাহলে আসেন আমরা যদি হচ্ছে রিডবার্গের ধ্রুবক ক্যালকুলেটর ছাড়া করি, তাহলে কিভাবে করব? তাহলে ধরেন একটা কোয়েশ্চেন এভাবে আসছে যে হাইড্রোজেনের বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত ন্যানোমিটার? ঠিক আছে, ধরো কোয়েশ্চেন আসছে এইটা, অপশন দিছে হচ্ছে এইটা, অপশন এ 516, অপশন বি 486, অপশন সি, ঠিক আছে, 626, অপশন ডিতে ধরো দেওয়া আছে 376। ঠিক আছে, তাহলে কোনটা আমার অ্যান্সার হবে? ওকে, তাহলে আমি এই ম্যাথটা কিভাবে করব? তাহলে আমার প্রথমত সূত্র লিখতে হবে। তাহলে সূত্রটা কি ভাই? সূত্রটা হচ্ছে এটা, 1/λ ইজ ইকাল টু নিউ বার ইজ ইকাল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার। একটু পেঁচায় লিখতেছি, তাহলে একটু বোর্ড লিখা যায় আর কি। হ্যাঁ, n2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই যে হচ্ছে আমার মানটা, এই মানটা আমি লিখলাম। এখানে সবচেয়ে ভেজাল্লা জিনিস হচ্ছে কোনটা? ম্যাথ করা কঠিন কার জন্য? ইনার জন্য। ইনার নাম হচ্ছে রিডবার্গের ধ্রুবক, আমরা শিখেছি এটার মান হচ্ছে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, আমি ম্যাথ করার সুবিধার্থে এটাকে কি করব? আমি এইটাকে একটু সোজা করে লিখবো। তাহলে আমি এটাকে লিখতে পারি 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পার মিটার। লিখা যায় এটা, এটা যা এটাও তা, তাই না? এই কথা তো লিখাই যায়, তাই না? যে 1.09678 ইন্টু 10 টু পাওয়ার 7, এটা মানেই হচ্ছে 10.97 ইন্টু 10 টু পাওয়ার 6 পার মিটার, তাই না? এখন দেখো মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আমাকে ম্যাথ করার জন্য সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে, আমি কোনোদিন কারেক্ট অ্যান্সার অ্যাকুরেটলি বের করতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই এবং অবশ্যই হচ্ছে এমন একটা অ্যান্সার বের করতে হবে যেটা হচ্ছে তোমার কাছাকাছি মান দেয়। ঠিক আছে, তাহলে আমি কি করব? এই ম্যাথ করার জন্য রিডবার্গ ধ্রুবকের মান অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ধইরা ফেলবো কত? 11। আর কিচ্ছু লিখবো না। রিডবার্গ ধ্রুবকের মান কত লিখবো? 11 ম্যাথ করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে থেকে ক্লাসের মধ্যে মাথায় ঢুকায় নাও, ক্যালকুলেটর নাই, রিডবার্গ ধ্রুবকের মান কত? 11। তাহলে আসো আমরা একটু 11 বসাই। 11, ঠিক আছে, ইনটু, খেয়াল করে দেখো এই জায়গাতে বলছে বামার সিরিজ, তার মানে একটা মান আছে 2, তার দ্বিতীয় লাইন, তার মানে হচ্ছে 2 যোগ 2 4। তাহলে আমরা সবাই জানি কোনটা n1, যেটা ছোট, তাই না? তাহলে 1/2 স্কোয়ার মানে কত? 4, মাইনাস 1/4 স্কোয়ার মানে কত? 16। ঠিক আছে, তাহলে লিখলাম 11 ইন্টু, একবারে লসাগু করলাম, কত আসলো? 16। তাহলে 16 4, তাহলে এখানে আসবে 4, বিয়োগ এখানে আসবে 1, 4 বিয়োগ 1 মানে কি? 3।
তাহলে উপরে আসছে ভাইয়া 33, নিচে আসছে হচ্ছে 16, এইটা হচ্ছে 1/λ। সুতরাং ল্যামডা মানে হচ্ছে 16/33। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো 16 দিয়ে দ্বিতীয় লাইন 4 কিভাবে হইলো? বামার সিরিজের দ্বিতীয় লাইন। ঠিক আছে, তার মানে কি, ধরো এটা যদি শক্তি স্তর হয়ে থাকে, এটা কি বামার না? ঠিক আছে, এটা কি বামার না? তাহলে তার দ্বিতীয় লাইন, তার মানে কি বামারের পরে থেকে আরো 2 লাইন। ঠিক আছে, তাহলে বামারের পরে থেকে আরো 2 লাইন মানে কি 1 2 3 4। বোঝা গেছে ভাইয়া? ওকে, আচ্ছা তানজিল কোয়েশ্চেন ছিল। ওকে, এইবার তাহলে বলো তো, ওই যে এখানে ল্যামডা আসলো হচ্ছে 16/33, এইখানে খেয়াল করে দেখো এই যে এই জায়গাতে 33 দিয়ে 16কে কাটা যায় না, কিন্তু কাকে যায়? 32কে। তাহলে তাই কাটবো, চিন্তা করবো যে হ্যাঁ এটা 32ই আছে, তাহলে আমার অ্যান্সারটা কত আসে? 0.5। ঠিক আছে, তাই না? 32 আসলে কত আসবে? হাফ না? 16 দিয়ে যদি 32কে কাটো, নিচে উপরে কত 1, নিচে কত 2, হাফ মানে কত 0.5। এখন দেখো এইটাই হচ্ছে খেলা, তুমি কাকে নিবা? 0.5 চিন্তা করলে দুইটা অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে অপশন এ 516, আরেকটা হচ্ছে অপশন বি 486, কারণ এই দুইটাই 0.5 এর কাছাকাছি। আসলে 0.5 মানে কি ভাইয়া, সংখ্যাটা হয় 5, নাহলে 50, নাহলে 500, নাহলে 5000, নাহলে 50,000 এরকম। তাহলে এখানে আছে 3 অঙ্কে, তাহলে 3 অঙ্কে দিয়ে কি আসবে? 5 মানে কি 500, তাহলে 500-র আশেপাশে কি আছে? 516, 486, কোনটা নিব? খেয়াল করে দেখো, আমরা যখন লিখি 1/2 তখন মান লিখি কত? 0.5, তাই না? তখন মান লিখি 0.5। আর যখন লিখি 1/3 তখন আমার মান হয় হচ্ছে 0.33। ঠিক আছে, কত? 0.33। তার মানে আমি যখন নিচে মানটা বাড়ায় দেই, উপরের মানটা তখন কি হয়ে যায়? কমে যায়। আর নিচে যখন মানটা কমায় দেই, উপরের মানটা তখন বেড়ে যায়। তাহলে দেখো এইখানে আমি লিখছিলাম 32, 16/32 হলে হয় হচ্ছে 0.5, তাহলে 32-এর চেয়ে 33 মানটা হচ্ছে কি একটু বড়, তাই না? তাহলে পুরাটার মান 0.5-এর চেয়ে একটু কমে যাবে। ওকে, তাহলে এই জায়গাতে তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার আগেই লিখে ফেলছো, আমার অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে ওকে, এইটুকু বুঝছি কিনা? বুঝছি ভাইয়া? তাহলে দেখো একটা ম্যাথ যেটা অ্যাকচুয়ালি করতে তোমার ক্যালকুলেটর দিয়ে করতেই তুমি চিন্তা করে দেখো যে প্রায় হচ্ছে তোমার 30 থেকে 40 সেকেন্ড হচ্ছে সময় লাগবে, সেটা তুমি উইদাউট ক্যালকুলেটারে উইদিন হচ্ছে 30 সেকেন্ডে করে ফেলতে পারতেছো। এবং এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি আসে তুমি ধরে নিবা যে হ্যাঁ এই ধরনের ম্যাথগুলো আসছে, তার মানে এটা ঢাকার 3টা মেডিকেল কলেজের জন্য হয়তোবা তোমাকে ট্রাই করতেছে। ঠিক আছে, তাহলে এই ম্যাথ পারবো ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ তাসনিম, মাহিয়া, শোভা, বিনয়, তানজিল, নাবিলা। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা নেক্সটে চলে আসি। তাহলে আসো নেক্সটে আরেকটা ম্যাথ, যেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ফোটন শক্তির ম্যাথ। ঠিক আছে, তাহলে ফোটন শক্তির যে ম্যাথ আছে, এই ম্যাথটাও আমার জন্য ইম্পর্টেন্ট। এখানেও খুব ইজি কোয়েশ্চেন আসবে, তোমাকে জিজ্ঞেস করবে যে হয়তোবা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কোনো ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি 1×10⁵ হার্টজ হয়, তাহলে এই ম্যাথটা তোমরা একটু করবা, ফোটনের শক্তি কত? এই ম্যাথটা একটু করে আমাকে দেখাও, অ্যান্সার কত আসবে জাস্ট এইটুকু বললেই হবে। যদি কোনো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ফ্রিকোয়েন্সির মান 10⁵ হার্টজ হয়ে থাকে, তাহলে ওই ইলেকট্রনের শক্তির মান কত?
ওই ইলেকট্রনের শক্তির মান কত। দেখো মেডিকেলে কিন্তু কোনোদিন কঠিন কঠিন ম্যাথ আসবে না, এই যে ছোট ছোট ম্যাথ যেগুলো হচ্ছে 2 অঙ্কেই করে ফেলা যায়, 3 অঙ্কেই করে ফেলা যায়, এই ধরনের ম্যাথই হচ্ছে তোমার আসবে, ঠিক আছে। সো তুমি যদি এই প্যাটার্নের ম্যাথগুলো করো তাহলে দেখবে যে হচ্ছে তোমার কোয়েশ্চেন কমন পড়ে যাচ্ছে, ম্যাথগুলো কমন পড়ে যাচ্ছে, এবং তোমার রেজাল্টটাও কিন্তু হচ্ছে সামনের দিকে মেডিকেল কলেজে চলে আসছে। তাহলে আমাকে বলো তো খুব দ্রুত। ভেরি গুড তাসনিম, সূত্র অলরেডি তাসনিম লিখে ফেলছে, ই ইজ ইকাল টু এইচ নিউ বা এইচ এফ যেটাই বলো, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। তারপর সূত্র হয়ে গেছে, মান বসাও। তাহলে আমরা সবাই জানি E is equal to H নিউ, তাই না? তাহলে H এর মান কত ভাইয়া? 6.6, ঠিক আছে। ম্যাথ করার সময় আর 26 লেখার দরকার নাই, 6.6 পর্যন্ত লিখলেই হবে। ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত ভাইয়া? 34, ইন্টু আমার ফ্রিকোয়েন্সির মান কত দেওয়া? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 5, তাই না? তাহলে আমার এখানে মান কত আসবে? 6.6 ইন্টু এখানে মাইনাস 34, এখানে প্লাস 5, তাহলে কাটাকাটি গেলে কত আসে? পাওয়ার 29, ঠিক আছে। ভেরি গুড, অনেকেই কারেক্ট করে ফেলছো, এক্সেলেন্ট, ঠিক আছে। তাহলে জয়নব ভেরি গুড, মাহমুদা এক্সেলেন্ট, সুস্মিতা, আদনান, আনিকা, মাহিয়া, মাহি, বিনয় পাল, শোভা, তাসনিম, আফরোজা, গুলে জান্নাত, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা এই প্যাটার্নের যে কোনো ম্যাথ যেগুলো আছে আমরা ইনশাল্লাহ এইভাবেই অ্যান্সার করে ফেলবো, ওকে, উইদাউট ক্যালকুলেটরের দরকার নেই আমাদের, ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু বইয়ের পড়ার মধ্যে যাই। দেখো বই থেকে আসলে কি কি জানতে হয়। তাহলে ফার্স্ট কথাটা খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে এখানে কিছু অঞ্চলের নাম আছে এবং এই অঞ্চলগুলো কোন বিজ্ঞানী হচ্ছে আবিষ্কার করেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ঠিক আছে। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালী আবিষ্কারকের নাম কি? ম্যাক্সওয়েল। এখানে দেখো আলোর একটা বেগ আছে, এই বেগের মানটা একটু জানবা, এটা লাস্ট 2015 সালে আসছে। তাহলে তিনটা মানই মনে রাখতে হবে, একটা হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, 3 × 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে, এবং 2.9979 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমরা দেন পড়েছিলাম হচ্ছে বিভিন্ন নাম, তাই না ভাই? মনে আছে? মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, এবং খেয়াল আছে কিনা আমরা বলেছিলাম প্রত্যেকটার যেটা লাস্টের রেঞ্জ সেটাই আবার পরেরটার কি? ফার্স্টের রেঞ্জ, তাই না? তাহলে আমরা সবগুলার হচ্ছে ফার্স্টের রেঞ্জগুলো পড়েছিলাম, তাহলে এই রেঞ্জ অনুযায়ী এই মানগুলো আমার পারার কথা, ঠিক আছে। তাহলে এটাও আমরা পড়ে ফেলছি, ওকে। আচ্ছা, এবার আসলে ব্যবহার, আমি বলেছিলাম যে আমি একটু ব্যবহারগুলো বলে দিব, দেখো কি মজার এবং সোজা জিনিস, ঠিক আছে। গামা রশ্মি বেসিক্যালি হচ্ছে কি? গামা রশ্মির অবস্থানটা কোথায়? সবার বাম দিকে, তাই না? মহাজাগতিকের ঠিক পরেই। তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কি ছিল? কম। তাহলে আমরা সবাই এই কথাটা জানি যে E ইজ ইকাল টু hc/λ, তাই না? তাহলে যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কি? কম, তাই না? তাহলে এই জায়গাতে যাদের শক্তির মান বেশি হবে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাতে যদি জিজ্ঞেস করে যে কোন রশ্মি অধিক শক্তি সম্পন্ন হয়ে থাকে তাহলে তার নাম কি হবে? গামা রশ্মি, ঠিক আছে। তাহলে কোন রশ্মির শক্তি সবচেয়ে বেশি? গামা রশ্মি। এবং আমরা সবাই জানি আলফা, বিটা, গামা এগুলো সবাই কি? সবাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না? এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না? তেজস্ক্রিয় কণা। তাহলে এটা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বের হয়। এবং দেখবা কিছু আনকমন, যেগুলো আনকমন বা পিকুইলিয়ার নাম পাবা, যেমন মসবাওয়ার বর্ণালিমিতিক যন্ত্র, জীবনেও নাম শুনি নাই, নিউটন সক্রিয়ণ বিশ্লেষণ, তার মানে একটু আনকমন পিকুলিয়ার নাম যখনই দেখবা তুমি মনে করবে এগুলা কার নাম হবে? গামা রশ্মি। তাহলে গামার ব্যবহার কি সেটা আমরা পারি। এবং আরেকটা কথা মনে রাখবা, এই যে গামা রশ্মি যেহেতু এটা তেজস্ক্রিয় আইসোটোপ, তাহলে এগুলা নর্মালি হচ্ছে ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে এবং ক্যান্সারের পেশেন্টের জন্য, ঠিক আছে। তাহলে যদি কোথাও দেখো ক্যান্সার কথাটা আছে তাহলে তুমি বুঝে নিবা এটা কার ব্যবহার হবে? গামা রশ্মি, ঠিক আছে। নেক্সট আসে হচ্ছে রঞ্জন। দেখো এখানে যতগুলো ব্যবহার আছে এটা একদম ইজি। কেন ইজি ভাইয়া? দেখো প্রতিটা ব্যবহারের মধ্যে এই শব্দটা আছে, এক্স রে, এক্স রে, এক্স রে। তাহলে কি বলছে? এক্স রে ফ্লুরোসেন্স, ঠিক আছে, এক্স রে নিঃসরণ, এক্স রে ক্রিস্টালোগ্রাফি কি ব্যবহৃত হবে? এক্স রে বা রঞ্জন রশ্মি, দরকার নাই, ঠিক আছে। রঞ্জন রশ্মি বাদ, এটা ব্যবহার না পড়লেও চলবে, ওকে। আচ্ছা, অবলোহিত যেটা আছে ভাইয়া এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাইয়া? এই যে আইআর অঞ্চল, এই আইআর অঞ্চলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলে হচ্ছে নেয়ার আইআর, একটাকে বলে মিডল আইআর, একটাকে বলে ফার আইআর। কিসের বেসিসে? এই যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো এগুলার ক্ষেত্রেও আগের নিয়ম প্রযোজ্য।
প্রতিটার যেটা লাস্টের মান খেয়াল করে দেখো, এটাই পরেরটা আবার ফার্স্টের মান। তাহলে আমি কোন মানটা পড়বো? প্রথমটা 0.78, 2.5, 25, তাহলে পুরো রেঞ্জটা চলে আসবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো এদের মধ্যে এই যে দুইটা আজকের ক্লাসে আমরা একটু পরেই পড়বো, তোমরা দেখবা এই যে দুইটা নিয়ার আইয়ার আর ফার আইয়ার, এই দুইটাই কোথায় ব্যবহৃত হয়? চিকিৎসা ক্ষেত্রে। কোনটা হয় না? মিডল আইয়ার। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনে আসছে যে জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে কোন আইয়ার ব্যবহৃত হয়? মিডল আইয়ার। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন এটা আসতে পারে। আইয়ার স্পেকট্রোস্কোপিতে আমরা কোন আইয়ার ব্যবহার করি? মিডল আইয়ার। ঠিক আছে, আর কোন কোন আইয়ার চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে? নেয়ার আইয়ার আর ফার আইয়ার। ঠিক আছে, আচ্ছা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই চার্টটা। তোমাদের বইয়ের যে চার্টটা আছে এটাকে আমি একটু স্লাইডে একটু সুন্দর করে নিয়ে আসছি। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাকে হচ্ছে একটু মাথায় রাখতে হবে। কিন্তু দেখো একদম না ইজি। যেমন আমাকে কেউ যদি বলে রেডিও, হ্যাঁ রেডিও মানেই কি? বেতার, রেডিও, টেলিভিশন, তাই না? তাহলে আমাকে কেউ যদি বলে বেতার তরঙ্গ, কেউ যদি বলে টেলিভিশন তরঙ্গ, ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে কার সাথে যাবে? এগুলা যাবে হচ্ছে রেডিও ওয়েভসের সাথে। সাথে করে একটু মনে রাখবো এমআরআই। এবং আমরা যে বেতার সিগন্যাল পাঠাই, ঠিক আছে, এগুলো যে শুধু গানের জন্য ব্যবহৃত হয়, খবরের জন্য ব্যবহৃত হয় তাও তো না, তাই না? তাহলে দূর সমুদ্রে যেগুলো জাহাজ চলাচল করে তারাও সিগন্যাল হিসেবে কোনটা ইউজ করে? রেডিও ওয়েভস। ঠিক আছে, তাহলে আমি মাথায় রাখবো বেতার তরঙ্গ, টেলিভিশন, নাম শুনলেই বোঝা যাচ্ছে কি হবে? রেডিও ওয়েভস। ওকে, আচ্ছা এবার দেখো হচ্ছে মাইক্রোওয়েভ। এটার মধ্যে যে কয়টা আছে, ঠিক আছে, সেইগুলা পারার জন্য আমি একটা কথা একটু লিখে রাখবো। সেটা হচ্ছে আমার ওয়াইফের মোবাইল ওভেনে। ঠিক আছে, কাহিনী কি? কাহিনী হচ্ছে ধরো তোমার ইনশাল্লাহ জীবনে তো কোনো না কোনো দিন বিয়ে করবা, তাই না? এখনো যদিও সময় হয় নাই, কোনো না কোনো দিন যখন বিয়ে করবা, ধরো তোমার ওয়াইফের সাথে হচ্ছে তোমার তুমুল ঝগড়া হয়েছে। ঠিক আছে, তুমুল ঝগড়া হয়েছে এবং 1 মাস আগে তুমি হয়তো তাকে একটা আইফোন কিনে দিছো। তোমার সাথে তার ব্যাপক ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে সে মন টোন খারাপ করে কি করলো? তোমার দেওয়া ওই আইফোনটা ওভেনের ভিতরে ঢুকায় ওভেনটা বন্ধ করে দিয়ে চালু করে দিছে। তার মানে তোমার লাখ টাকার জিনিস শেষ। ঠিক আছে, তোমার রাগের কারণে, তোমার হচ্ছে ওয়াইফের সাথে রাগারাগির কারণে তোমার 1 লাখ টাকার জিনিস শেষ। ঠিক আছে, তাহলে আমার ওয়াইফের মোবাইল হচ্ছে কিসে? ওভেনে। ওকে, তাহলে দেখো মাইক্রোওয়েভ, ঠিক আছে, কিসে ব্যবহৃত হয়? মাইক্রো ওভেনে। ঠিক আছে, মোবাইল ফোনে। ঠিক আছে, ওয়াইফ মানে কি? ওয়াইফাই। ঠিক আছে, এবং মোবাইল টাওয়ারে। ঠিক আছে, তাহলে আমার ওয়াইফের মোবাইল হচ্ছে ওভেনে। ওকে, আইআর রশ্মি। ঠিক আছে, এইটা তুমি এই কথাটা দিয়ে মনে রাখবা, ফ্রি অপটিক। ঠিক আছে, অপটিক মানে কি? চশমা, তাই না? তাহলে হচ্ছে আইআর অঞ্চল দিয়ে মনে রাখবো হচ্ছে ফ্রি অপটিক। ফিতে কি ভাইয়া? ফিজিওথেরাপি। কোথাও যদি ফিজিওথেরাপি লাগে, রিতে কি? রিমোট কন্ট্রোল। ঠিক আছে, অপটিক কি? অপটিক্যাল ফাইবার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই তিনটা কার ব্যবহার হবে? আইআর এর। ঠিক আছে, দৃশ্যমান, দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, দর্শনের কাজে, বর্ণ নির্ধারণে, না দেখলে তো নির্ধারণ করতে পারবো না, তাই না? সালোক সংশ্লেষণে, ঠিক আছে, দেখলেই বোঝা যায় কি হবে? দৃশ্যমান। ঠিক আছে, মুখস্থ যেটা করবা সেটা হচ্ছে এইটা, ইউভি রশ্মি। ঠিক আছে, এটার অনেকগুলো আছে, এটা আসলে কোনো কিছুতে মিলানো যায় না, অনেক কিছু আছে বইয়ের ভিতরে। দেখবা 8টা পয়েন্ট আছে। দেখবা তুমি হচ্ছে ইউভি হচ্ছে লেভেল ট্র্যাকিং কারক হিসেবে, ঠিক আছে, ইউভি লেন্সের ক্ষেত্রে, অপটিক্যাল সেন্সর হিসেবে, ঠিক আছে, সার্জিক্যাল ইকুইপমেন্টে, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে, ড্রাগ শনাক্তকরণের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, লাইট থেরাপিতে। ঠিক আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি? ইউভি। ঠিক আছে, আর এক্স রে মানে তো বলছি, নামের সাথে কি থাকবে? এক্স রে থাকবে। আর একটা সোজা কথা ভাই, আমরা যারা ছোটবেলা থেকে ডাক্তার হতে চাচ্ছি তারা দেখবা যে ডাক্তারের জিনিসপত্রের প্রতি আমাদের হালকা পাতলা একটা অ্যাট্রাকশন থাকে, তাই না? তাহলে যে কোনো জায়গায় দেখা যায় যে হচ্ছে স্টেথোস্কোপ দেখলেই ভাল লাগে, মনে হয় একটু শুনি। ঠিক আছে, অথবা তুমি দেখলা যে হচ্ছে এটা তোমরা করছো কিনা, তোমাদের বাসায় ধরো হচ্ছে তোমাদের বাবা বা মার কারো এক্স রে করা হয়েছে। ঠিক আছে, এক্স রে করা হইলে তোমার প্রথম কাজ কি? সেটা তোমার হচ্ছে ধরো তোমার বাসায় আসছে, তাসনিম জিজ্ঞেস করছে ভাই আমাদেরও ওয়াইফ
জেন্ডার চেঞ্জ করে নাও, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন জেন্ডারে তো হচ্ছে মানে মেল নাই, কি করব, ঠিক আছে, জামাই দিয়ে কিছু নাই, ঠিক আছে, নাম হচ্ছে ওয়াইফাই, তুমি চাইলে ডাকতে পারো জামাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ডাকলেই হয়েছে। তো আলটিমেটলি দেখো যে তোমার প্রথম কাজ কি। একজন লিখছে খারাপ, শরীফ থেকে শরীফা, কত খারাপ। আচ্ছা, পোলাপাইন বধ হয়ে যাচ্ছে। তোমার প্রথম কাজ দেখো তো আমার সাথে মিলে কিনা। তুমি একটা দৌড় দিবা, দৌড় দিয়া হচ্ছে সুন্দর করে হচ্ছে এক্সরে যে হচ্ছে ফিল্মের যে হচ্ছে কভারটা আছে এটা খুলবা, সুন্দর করে আলোর সামনে নিয়ে একদম হচ্ছে স্টাইল করে দেখবো। হুম হুম ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই কাহিনী করছো কিনা করো নাই? এই কাম করছো নাকি করে নাই? খুব ভাব একদম সব বুঝ জ্বালছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে এক্সরে, এই এক্সরেতে তুমি আসলে কি দেখো? ওই যে কিছুদিন আগে একটা গান বের হয়েছিল, মনে আছে কিনা, সাদা সাদা কালা কালা, তাই না? তাহলে আমরা এক্সরেতে আসলে বেসিক্যালি এইটাই দেখি, কিছু অংশ সাদা কিছু অংশ কালা, ঠিক আছে। তাহলে যেই জায়গাটা দিয়ে আলো ইজিলি পাস করতে পারে, ঠিক আছে, যেমন যেগুলো বায়ুপূর্ণ অর্গান আছে, যেমন আমাদের কি ফুসফুস বায়ুপূর্ণ অর্গান, আলো ইজিলি চলে যায়, এটা কি দেখি কালো। আবার যেগুলো সলিড অর্গান আছে যেমন বোনস, তাই না? তাহলে এই যে বোনসের যে পরীক্ষাগুলো আছে এগুলো নর্মালি হচ্ছে কিসের দ্বারা হয়? এক্সরে। তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে হাড় ভেঙে যাওয়া, হাড়ের গঠন, ঠিক আছে, হাড়ের ক্ষয় নির্ণয় আমরা কোন পরীক্ষার সাহায্যে করতে পারি? এক্সরে, ঠিক আছে। তাহলে এই কথাটাই বলছে চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরের বিভিন্ন ছবির জন্য আমরা কি করি? এক্সরে করি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কথা কি ছিল ভাইয়া? লাস্ট কথা ছিল এই যে হচ্ছে গামা রশ্মি, আমি বলেছিলাম মনে আছে কিনা ক্যান্সার থেরাপিতে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো ব্যবহারগুলো একটু ঠান্ডা মাথায় হচ্ছে আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ, আমরা একটু পড়লেই ব্যবহারগুলো মনে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে কি পড়েছিলাম মনে আছে? এখানে আমরা পড়েছিলাম হাইড্রোজেন বর্ণালীর জন্য রিডবার্গ সমীকরণ। তাহলে এই যে রিডবার্গের আমরা আরো দুইটা মান পড়েছিলাম, ইন্টু 10⁻⁷ পার মিটার ইন্টু 10⁵ পার সেন্টিমিটার, তাই না? আমরা রিডবার্গ ধ্রুবকের ম্যাথ অলরেডি করে ফেলেছি, মনে আছে কিনা? প্রথম সিরিজের নাম লাইম্যান, তারপরে হচ্ছে বামার, তারপর প্যাশন, ব্রাকেট, ফোন, লাস্টেটা ছিল কি হামফ্রিজ। আমরা সাল সহ লিখছিলাম 1906, 1885, 1908, 1922, 1924। হামফ্রিজ এখনো দেয় নাই, সো বেঁচে গেছি, এই যে সাল। ওকে, তাহলে আলটিমেটলি স্লাইড দিয়ে দিব সবাইকে, সবাই এই স্লাইডগুলো ভালো করে হচ্ছে পড়ে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এবার আসেন আমাদের মেইন টপিক, ব্রেইনস্টর্মিং কোয়েশ্চেন। কুইক অ্যান্সার করা শুরু করে দেন, পুরস্কার আছে, তাড়াতাড়ি। নিচের কোনটি অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। বিনয় একটু খেয়াল করো তো ভাইয়া, ডি হবে কিনা। ভেরি গুড তাসনিম, এক্সেলেন্ট। গুলে জান্নাত, সরি সরি সরি, গুলে জান্নাত কারেক্ট, গুলে জান্নাত কারেক্ট। আচ্ছা, ডি যারা লিখতেছো তারা একটু খেয়াল করো, এটা কিন্তু 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। ডি যারা লিখতেছো, ভেরি গুড শোভা, গুড, ভেরি গুড জামিলা, গুড। অনেকে এখনো রেঞ্জগুলো মুখস্থ হয় নাই, কোনো ব্যাপার না ভাইয়া, রেঞ্জগুলো মুখস্থ হয়ে যাবে। আমরা যদি আবার একটু স্লাইডের দিকে একটু হচ্ছে তাকাই, তাহলে একটু চিন্তা করে দেখো আমার কথা কি ছিল, মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়, ঠিক আছে। তাহলে অব দিয়ে আমার এইখানে মানটা কত ছিল? আমার মানটা ছিল 780, প্রথম রেঞ্জ, তাই না? তাহলে 780 দিয়ে তোমাকে ফার্স্ট রেঞ্জটা চিন্তা করা উচিত ছিল, ঠিক আছে। তাহলে ফার্স্ট রেঞ্জে 780 আছে কোন অপশনের ভাইয়া? আমরা একটু অপশনে চলে যাই, অপশনে চলে যাই, অপশনে চলে যাই, বেশি পড়ার দরকার নেই, ফার্স্ট রেঞ্জ দেখলেই হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। তাহলে ব্যাপার না, এটা মুখস্থের টপিক ছিল, কোনো সমস্যা নেই, বোঝার টপিক তো না, সো ভুল হইতেই পারে, মুখস্থ করে ফেললেই ঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আমরা অলরেডি অ্যান্সার করছি, সবাই ধুমায় অ্যান্সার করো, এটা কি হবে? নিচের কোন তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভেরি গুড দিবা, আদনান, প্রীতি, আজমত, জামিলা, বিনয় পল, শারিয়ার সিয়াম, মাহিয়া মাহি। ওকে, ভেরি গুড। তাহলে আমার কথা ছিল সবার ডান দিকে যে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে সবার ডান দিকে কে ছিল? রেডিও ওয়েভস। ভেরি গুড। ওকে, আমরা নেক্সট টপিকে চলে আসি। জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? জাল টাকা বা পাসপোর্ট, আমি বলেছিলাম ক্লাসে, জাল টাকা বা পাসপোর্ট কার জন্য হয়ে থাকে?
8 জনের ছিল, 8 জনের ব্যবহার যার জন্য ছিল, যার সাথে হচ্ছে জীবাণু সংক্রমণ ছিল, ইউভি লেভেল ট্র্যাকিং কারক হিসেবে ছিল। ভেরি গুড, এক্সেলেন্ট। ঠিক আছে, শেখ আফরোজা শোভা, সুস্মিতা পণ্ডিত, আফরা ইয়াসমিন, আদনান, প্রীতি ঘোষ, ঠিক আছে, মাহিয়া মাহি। অ্যান্সার হচ্ছে অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, এই কোয়েশ্চেন কিন্তু 2017 সালের মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। ওকে, আচ্ছা পরেরটা, অপটিক্যাল ফাইবার যোগাযোগ মাধ্যমে কোন রশ্মি ব্যবহৃত হয়? এটা 2016 সালের কোয়েশ্চেন। অপটিক্যাল ফাইবার মাধ্যমে যোগাযোগ আমরা কোন রশ্মির সাহায্যে করি? ঠিক আছে, কি বলেছিলাম? কি অপটিক, কি অপটিক, কি অপটিক। ভেরি গুড জামিলা, শোভা, তাসনিম, গুড, মাহিয়া, উইট। আমরা বলেছিলাম ফ্রি অপটিক, তাই না? তাইলে পড়েছিলাম ফিজিওথেরাপি, রিমোট কন্ট্রোল এবং অপটিক্যাল ফাইবার কার ব্যবহার ছিল? অবলোহিত রশ্মি। ওকে, গুড। এরপরে আসেন, দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত ন্যানোমিটার? এটা অবশ্যই পারা উচিত, এইটা অবশ্যই পারা উচিত। এটা যদি কেউ ওই ছন্দটা নাও পারো তারও অবশ্যই পারা উচিত, কারণ এটা একদম ইজি। ভেরি গুড দিবা, হাসিনা, ভেরি গুড। ঠিক আছে, মাহিয়া, গুড, সুস্মিতা, গুড। আরেকজন নিব, আফরা, গুড। ঠিক আছে, তাহলে দৃশ্যমান পরিসরের অ্যান্সার কত আমার মনে আছে কিনা? 380 থেকে 780 ন্যানোমিটার, তাই না? আচ্ছা, নিচের কোনটি সঠিক? RH এর কোন মানটা সঠিক? নিচের কোন RH এর মানটা সঠিক? নিচের কোন RH এর মানটা সঠিক? নিচের কোন RH এর মানটা সঠিক? ওকে, ওকে, একটু খেয়াল করো ভালোভাবে কোনটা অ্যান্সার আসে। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে, যারা সি অ্যান্সার দিচ্ছ একটু ভালোভাবে খেয়াল করো। সেন্টিমিটারে যে মানটা দেওয়া আছে 10-এর মাথায় কি 5 আছে না -5 আছে? একটু খেয়াল করতে হবে, 10-এর মাথায় 5 আছে না -5 আছে? গুড, ভেরি গুড। তাইলে অ্যান্সার কি আসতেছে? জাহরিন, মাহিয়া মাহি, ঠিক আছে, নিশাত, জয়নব, ঠিক আছে, সেলিনা, মেহরিমা, আহসানুল হক, আদনান, গুড, ভেরি গুড, আজমত, জুথি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। খেয়াল করে দেখো, যদি সেন্টিমিটার পার দিয়ে চাই পাওয়ার রাখতে হবে 10⁵, ঠিক আছে। যদি পার মিটার রাখতে চাই তাহলে পাওয়ার রাখতে হবে 10⁷। যদি সেন্টিমিটার তাহলে পাওয়ারটা মাইনাসে যাওয়া যাবে না, প্লাসে আসবে। আর পার মিটার 7 ছিল, তাই না? তাহলে এক ঘর জাস্ট হচ্ছে একটু পিছায় নিয়ে আসছি। ওকে, তাহলে আলটিমেটলি মাথায় রাখতে হবে যে এই জায়গায় পাওয়ার আসবে হচ্ছে 10⁶। ওকে, আর এখানেও যেহেতু এক ঘর পিছায় নিয়েছিলাম, এটা 7 না হয়ে হবে কি 6। ওকে, তাহলে অবশ্যই আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার আমরা চলে আসি নিচের কোনটির অবস্থান দৃশ্যমান পরিসরে। এটাও পড়াইছি, খুব দ্রুত ধামাধাম অ্যান্সার করে দাও। নিচের কোনটির অবস্থান দৃশ্যমান পরিসরে ভাইয়া? নিচের কোনটার অবস্থান দৃশ্যমান পরিসরে? দৃশ্যমান পরিসরে কে ছিল? ভেরি গুড দিবা, সুস্মিতা, হাসিনা। কি করে এ হইল ভাইয়া? লাইমেন তো অতি বেগুনিতে আছে, তাই না? মাহিয়া, হাসিনা কারেক্ট করছে আবার, আদনান, পিয়ালি সাহা, গুড। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বামার সিরিজ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, ঠিক আছে, এবার আসো একটু ম্যাথে চলে যাই। যদি কোনো পরমাণুর রশ্মির ফ্রিকোয়েন্সি 3 × 10⁻14 হার্টস হয়, তাহলে ওই রশ্মির ফোটনের শক্তি কত জুল? অ্যান্সার করো তো দেখি, কত জুল হবে? ভেরি গুড, আজমত, আফরোসা, লিজা, শোভা, আয়েশা, তিন্নি, বিনয়, জয়নব। একটু খেয়াল করো, এ কিন্তু হবে না, হ্যাঁ। শাহরিয়ার, সিয়াম, জামিলা, ঠিক আছে। জয়নব এ কেন দিচ্ছ? খেয়াল করে দেখো, সূত্র কি? E=H নিউ, তাই না? তাহলে এখানে ফ্রিকোয়েন্সির মানটা দেওয়া আছে, তাহলে আমি কি বলেছিলাম, কি ধরতে? 6.6। তাহলে 6.6 ইন্টু এখানে কত আছে ফ্রিকোয়েন্সি? 3, ঠিক আছে, ইন্টু 10⁻14। আর আমরা জানি যে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের জন্য পাওয়ারটা কত আসবে? 10⁻−34, তাই না? তাহলে 16 দিয়ে যদি হচ্ছে 6 দিয়ে যদি হচ্ছে তুমি 3 কে গুণ করো, তাহলে আসবে হচ্ছে 18, তাই না? 18, ঠিক আছে, 18 সামথিং।
ঠিক আছে, তাহলে এখানে প্রথম সংখ্যাটা দেখে কিন্তু তোমার অ্যান্সারটা পেরে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে এটা 1 পয়েন্ট সামথিং আসবে, এখানে 2 আসার কিন্তু কোনো সুযোগই নাই। ওকে, বাকিটা যদি তুমি করতে চাও, এটাকে 6.6 দিয়ে যদি তুমি 3 কে গুণ করো, তাহলে দেখবে ডিরেক্ট আসছে হচ্ছে 19.8। ঠিক আছে, 19.8। আর এই জায়গায় আমার পাওয়ার ছিল হচ্ছে 34 থেকে 14 গেলে হচ্ছে 20। এখানে যদি 19.8 ছিল, আমি কি করলাম, এক ঘর দশমিকে চাপায় দিলাম, চাপায় দেওয়া মাত্র একটা 10 চলে গেল, তাহলে এখানে আসবে 10 টু দি পাওয়ার -19। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, তাহলে এই জিনিসগুলা একটু কষ্ট করে খেয়াল করতে হবে, এই টাইপের ম্যাথ অবশ্যই এবং অবশ্যই পরীক্ষার হলে আসতে পারে। আচ্ছা, হাইড্রোজেনের ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? হাইড্রোজেনের ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ওকে, তাহলে খেয়াল করে দেখি, এই জায়গাতে আমার আছে হচ্ছে ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে 4, তার তৃতীয় লাইন, তার মানে এটা হচ্ছে 7, তাই না? তাহলে আমি রিডবার কত ধরবো বলছিলাম 11 ভাইয়া। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে ইনটু, এই জায়গাতে তুমি খেয়াল করো 1/4 স্কোয়ার আসবে কত, 1/4 স্কোয়ার, তার মানে 1/16 মাইনাস হচ্ছে 1/49 7 স্কোয়ার। আচ্ছা, এটা একটু টেকনিক্যালি যদি করো তাহলে তোমার জন্য একটু ইজি হবে। ইজিটা কীরকম খেয়াল করে দেখো, এখানে 11 ইন্টু হচ্ছে আমার কি, এখানে তো 16 আছে, 1/16 তুমি যদি কখনো করো, তুমি প্রথম কাজ হচ্ছে কি, এটার যদি একটু 100 ধরো, ধরার জন্য 100 দিয়ে 16কে যদি তুমি কাটো, কয়বার 16 100-র ভিতরে থাকে? 6 বার, 6 16 হচ্ছে 96, তাই না? তাহলে এখানে লিখবা হচ্ছে 6, কয়টা শূন্য দিছো? 2টা, তার মানে দশমিকের পর কয় ঘর হবে? 2 ঘর, তাহলে এটার মান আসবে হচ্ছে 0.6। ঠিক আছে, মাইনাস এইখানে আছে হচ্ছে 49, 49কে কষ্ট করে ধরো হচ্ছে 50, তাহলে উপরে যদি লিখো 100, 150-এর ভিতরে কয়বার যায়? 2 বার, তাহলে লিখো হচ্ছে 2। এখানেও শূন্য কয়টা নিছো? 2 ঘর, তাহলে কয় ঘর পরে হচ্ছে দশমিক হবে? 2 ঘর, তাহলে হচ্ছে 0.02। ঠিক আছে, তাহলে 11 ইন্টু আমার চলে আসলো হচ্ছে কত, 0.04। ঠিক আছে, তাহলে এটারে যদি গুণ করো ভাইয়া, ঠিক আছে, তাহলে এখানে মান আসবে হচ্ছে 0.44। ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া, এই জায়গাটার মান মানে কি? এই জায়গাটার মান হচ্ছে এরকম না, 4/10, মানে 0.4 যদি চিন্তা করি 4/10, তাহলে এটার মান কত চলে আসতেছে? এটার মান চলে আসবে হচ্ছে আমার 10/4। যদি আমি হচ্ছে ল্যামডা চিন্তা করি, এটা তো 1/λ, এটা হচ্ছে কি ল্যামডা, তাহলে আসবে কত? 10/4। তাইলে মোটামুটি কোন অ্যান্সারটা তোমার কাছাকাছি আছে? কোন অ্যান্সারটা তোমার কাছাকাছি আছে? কোন অ্যান্সারটা তোমার কাছাকাছি আছে? ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমার আসতে পারে হচ্ছে 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, কারণ 10/4 মানে কত? 2.5। ঠিক আছে, তাহলে কাছাকাছি কোনটা আছে? 2 দিয়ে 2.16। ওকে, ঠিক আছে, তাহলে এভাবে করে তুমি যদি হচ্ছে মোটামুটি 30 সেকেন্ডের মতো সময় দাও, তাহলে রিডবার ধ্রুবকের ম্যাথ তোমার পক্ষে করাটা খুবই পসিবল। ওকে, পাওয়ার নিয়ে গুতানোর দরকার নেই, পাওয়ার তোমার এমনিই মিলবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। খেয়াল করে দেখো, এই জায়গাতে বেশ কিছু কথা ফার্স্ট পেজের মধ্যে তোমরা পাবা। যেমন আমরা একটু আগে পড়ছি, টোটাল আমার কয় ধরনের আইআর রশ্মি আছে ভাইয়া? 3 ধরনের, তাই না? কি কি ছিল মনে আছে কিনা একটু মনে করো তো, একটু রিমেম্বার করি আমরা। নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর, তাই না? তাহলে এই যে হচ্ছে আইআর রশ্মিগুলো আমার ছিল, এদের মধ্যে সবাই কি চিকিৎসা ক্ষেত্রে কাজে আসতো? না, তাই না? কোনটা কাজে আসতো না? মিডল আইআর। কোথায় কাজে আসতো? জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে। তাহলে কোশ্চেন আসবে চিকিৎসা ক্ষেত্রে কোন কোন আইআর ব্যবহৃত হয়? তোমার অ্যান্সার হবে মিডল আইআর আর হচ্ছে নিয়ার আইআর আর হচ্ছে ফার আইআর। এখন মিডল আইআরটার আবার হচ্ছে একটা কথা কিন্তু বইয়ে বলা আছে, যেমন এই মিডল আইআরের রেঞ্জটা তুমি যদি একটু মনে করে দেখো, তাহলে রেঞ্জটা ছিল হচ্ছে 2.5 থেকে শুরু করে 25 মাইক্রোমিটার পর্যন্ত, তাই না? যদি একটু মেমোরাইজ করো, 0.78, 2.5, 25, তাহলে মিডল আইআর রেঞ্জ কত হবে? 2.5 থেকে 25 মাইক্রোমিটার।
এই রেঞ্জের মধ্যে পড়ে যায় হচ্ছে 8 to 12 মাইক্রোমিটার। প্রবলেম হচ্ছে এই যে 8 to 12 অথবা 8000 থেকে 12000 ন্যানোমিটার যে মানটা আছে, এইটা আবার হিউম্যান বডির যে হচ্ছে আইআর এর রেঞ্জ সেটা। এই জন্য কোয়েশ্চেন কখনো কখনো করে ফেলতে পারে যে মানব দেহের যে বডি আইআর আছে, এই বডি আইআর কাকে বলা হয়? তাহলে বডি আইআর রেঞ্জটা পড়ে গেছে কার মধ্যে? মিডল আইআর। এই জন্য মিডল আইআরকে বলা হয় হচ্ছে বডি আইআর। ঠিক আছে, তাহলে অলওয়েজ এটা আমাকে কনফিউজ করে যে আচ্ছা চিকিৎসা ক্ষেত্রে তো আইআর ওষুধ ব্যবহার নাই, তাহলে মনে হয় বডি আইআর মানে হচ্ছে নেয়ার অথবা ফার। নো, বডি আইআর মানে হচ্ছে বডির আইআর এর সাথে যেটা রেঞ্জ মিলে। তাহলে কার রেঞ্জটা মিলে? মিডলের রেঞ্জ মিলে। তাহলে কোশ্চেন আসতে পারে নিচের কোনটি বডি আইআর, তোমার অ্যান্সার কি হবে? মিডল আইআর। ওকে, তাহলে এটা যেন হচ্ছে একটু খেয়াল থাকে। এখন তুমি দেখবা তোমার বইয়ের যারা যারা হচ্ছে 2.9 এই অনুচ্ছেদটা বইয়ের মধ্যে বের করছো, তারা একটু পেজটা উল্টাও, দেখো পরের পেজে তুমি পাবা চিকিৎসা ক্ষেত্রে নেয়ার আইআর রশ্মির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে ফার আইআর রশ্মির ব্যবহার। এখন ব্যবহারের ক্ষেত্রে যদি কোথাও দেখো দুইটা আছে, তুমি অলওয়েজ কি করবা? যে কোনো একটা পড়বা, মনে রাখবা বাকি যা কিছু আছে সবকিছু আরেকজনের হবে, ওটার পড়ার দরকার নাই। তাহলে যে কোনো জায়গায় দুইটা ব্যবহার থাকলে অলওয়েজ একটা পড়বো। ওকে, আমরা পড়বো কোনটা? নেয়ার আইআর। ঠিক আছে, কিভাবে পড়বো? আমরা হচ্ছে নেয়ারের জন্য বইয়ের মধ্যে জাস্ট 3টা ওয়ার্ড একটু লিখে রাখবো। একটা ওয়ার্ড হচ্ছে মস্তিষ্ক, একটা ওয়ার্ড হচ্ছে শিশু, আরেকটা ওয়ার্ড হচ্ছে ত্বককে উত্তপ্ত করে। তাহলে সোজা বাংলা ভাষার কথা, তোমার কোথাও যদি তুমি দেখো মস্তিষ্ক আছে, কোথাও যদি তুমি দেখো শিশু আছে, কোথাও যদি তুমি দেখো ত্বককে উত্তপ্ত করে এই কথাটা আছে, তুমি ডিরেক্ট বুঝে যাবা এই ব্যবহারটা আসলে হবে হচ্ছে নেয়ার আইআরের। আর এই 3টা ওয়ার্ডের একটাও যদি তোমার কোথাও না থাকে, তাহলে তোমার আর টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ভাই এটা কোনোদিন নেয়ার আইআর হবে না, এটা সবসময় কোন আইআর হবে? ফার আইআর। কথা ক্লিয়ার ভাই? কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তাহলে যদি বুঝো তাহলে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। আমি যদি তোমাকে এখন এসে জিজ্ঞেস করি, বলো তো সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় কোন আইআর হবে? সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় কোন আইআর হবে? ভেরি গুড দিবানিশি, ভেরি গুড। সুস্মিতা, ভেরি গুড। ঠিক আছে, আহসান, ভেরি গুড। ঠিক আছে, বিনয়, গুড। ঠিক আছে, ভেরি গুড। মুনিয়া, ভেরি গুড। ঠিক আছে, তাইলে আমার অ্যান্সার হচ্ছে নেয়ার আইআর। হাসিনা, গুড। আচ্ছা, আমি যদি তোমাকে তাহলে জিজ্ঞেস করতাম, বলতো ভাইয়া যে হচ্ছে পিত্তথলির পাথর শনাক্তকরণের জন্য কোন আইআর ব্যবহৃত হয়? পিত্তথলির পাথর শনাক্তকরণের জন্য কোন আইআর ব্যবহৃত হয়? পিত্তথলির পাথর শনাক্তকরণের জন্য কোন আইআর ব্যবহৃত হয়? ভেরি গুড দিবা, আসান, সুস্মিতা, মুনিয়া। ঠিক আছে, বিনয়, গুড। তার মানে আমার এটার অ্যান্সার হচ্ছে ফার আইআর। ওকে, তাহলে আমার জাস্ট জিনিসটা হচ্ছে 3টা ওয়ার্ড মনে রাখবো, যদি 3টা থাকে নেয়ার, না থাকলে ফার। ঠিক আছে, খুব সিম্পল। ওকে, আচ্ছা এবার আসো, এই দুইটা রশ্মি আবার দুইটা পদ্ধতিতে কাজ করে। একটার নাম হচ্ছে লো ইমিশন, আরেকটার নাম লেজার। আমরা শিখবো যে কোনো একটা, শিখবো কারটা? লেজার। ঠিক আছে, তুমি লেজারের মধ্যে দেখো দুইটা ওয়ার্ড পাবা, একই রকম ওয়ার্ড। একটা হচ্ছে উদ্দীপনা, আরেকটা হচ্ছে খেয়াল করো উদ্দীপক। ঠিক আছে, তার মানে কোনো জায়গায় তুমি যদি দেখো উদ্দীপক আছে, উদ্দীপনা আছে, ঠিক আছে, তাহলে তুমি অলওয়েজ এন্ড অলওয়েজ ধরে নিবা এই ব্যবহারটা হবে কার? লেজারের। আর যদি উদ্দীপক উদ্দীপনা কোনোটাই না থাকে, কোনো ওয়ার্ডই না থাকে, তাহলে তুমি সেটাকে ধরে নিবা এটা হচ্ছে হবে কি? লো ইমিশন পদ্ধতি। ওকে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন বলো তো যে ফিজিওথেরাপিতে ফার আইআর কোন পদ্ধতিতে ব্যবহার করে ম্যাসেজ করে? ফিজিওথেরাপিতে ফার আইআর কোন পদ্ধতি ব্যবহার করে ম্যাসেজ করে, বডি ম্যাসেজ করে আর কি? এটা কি লো ইমিশন নাকি এটা লেজার? ভেরি গুড আহসান। নো সরি ভুল হয়েছে, আহসান লিখছো লেজার। আমি তো উদ্দীপক বা উদ্দীপনার কথা বলি নাই আহসান, দিবা নিশ্চয়ই ভুল করছো। আমি তো উদ্দীপকও বলি নাই, উদ্দীপনাও বলি নাই। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেন ছিল কোন পদ্ধতিতে ফার আইআর ফিজিওথেরাপিতে বডি ম্যাসেজ করে। ঠিক আছে, তাইলে এখানে উদ্দীপক উদ্দীপনা তো কোনোটাই ছিল না, তাই না?
তাহলে লেজার কেন হবে? গুড। তাইলে হচ্ছে যারা অ্যান্সার দিছো হচ্ছে লো ইমিশন, ঠিক আছে। জামিলা অ্যান্সার দিছো, সুস্মিতা অ্যান্সার দিছো, বিনয় অ্যান্সার দিছো, সেলিনা, রনি, নিশাত, আদনান, ঠিক আছে, প্রীতি, মাহিয়া। তাহলে তোমাদের অ্যান্সারটা কারেক্ট, অ্যান্সার হচ্ছে লো ইমিশন ভাইয়া, ঠিক আছে। আর তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে আঘাতপ্রাপ্ত স্থানে নতুন টিস্যু জন্মানোর জন্য উদ্দীপক রূপে কোন পদ্ধতি কাজে আসে, তখন তোমরা কোনটা অ্যান্সার করতা? আঘাতপ্রাপ্ত স্থানে নতুন টিস্যু জন্মানোর জন্য উদ্দীপক রূপে কোন পদ্ধতি কাজে আসে, তখন কোনটা অ্যান্সার দিতা ভাইয়া? ভেরি গুড বিনয়, ঠিক আছে। হাসান গুড, ওকে। সুস্মিতা গুড, মাহিয়া গুড, ঠিক আছে। প্রীতি গুড, সেলিনা গুড। তাহলে আমার অ্যান্সার হচ্ছে লেজার রশ্মি, ওকে। তাহলে বোঝা গেছে ভাইয়া। তাহলে দেখো আমি জাস্ট 5টা ওয়ার্ড করতেছি, আমার বইয়ের অর্ধেক পেজ আমার পড়া হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এরপরে আমি এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিব, যেটার নাম হচ্ছে এমআরআই, ঠিক আছে। এমআরআই থেকে আমি তেমন কিছু বলবো না, জাস্ট হচ্ছে ছোট্ট করে 2টা কথা একটু এমআরআই থেকে জানবা। তুমি মনে রাখবা এমআরআইটা নির্ভর করে হচ্ছে একটা পরমাণুর উপর, যেটা হিউম্যান বডির মধ্যে থাকে, সেটার নাম হচ্ছে এনএমআর পরমাণু, ঠিক আছে। তাহলে এনএমআর পরমাণুটা আসলে কি, এটা তোমার একটু জানা লাগবে। এনএমআর পরমাণু হচ্ছে যাদের প্রোটন বা নিউট্রন হচ্ছে কেমন, বিজোড় সংখ্যক, ঠিক আছে। তাহলে যাদের প্রোটন বা নিউট্রন কেমন ভাইয়া, বিজোড়, এরা হচ্ছে আমার কি এনএমআর, ঠিক আছে। তাইলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো এখানে আমি যদি লিখি হচ্ছে হাইড্রোজেন, এখানে যদি আমি লিখি হচ্ছে 12 কার্বন, এখানে যদি আমি লিখি হচ্ছে 16 অক্সিজেন, ঠিক আছে, এখানে যদি আমি লিখি হচ্ছে 24 ম্যাগনেসিয়াম, আমাকে একটু কষ্ট করে বলবা এইখানে কোনটা এনএমআর পরমাণু? এইখানে কোনটা এনএমআর পরমাণু ভাইয়া? ভেরি গুড সুস্মিতা, এক্সেলেন্ট। জামিলা গুড, মাহিয়া মাহি গুড, বিনয় গুড। তাহলে আমার এইখানে হচ্ছে কি অ্যান্সার আসবে? এটার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। কেন? কারণ একমাত্র হাইড্রোজেনের প্রোটন নাম্বারটা বা নিউট্রন নাম্বার যে কোনো একটা অবশ্যই কি আছে, বিজোড়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। এখানে প্রোটন, কার্বনের ক্ষেত্রে 6, নিউট্রন হচ্ছে 6, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন নিউট্রন 8 8, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12 12, কোনোটাই বিজোড় নাই, তার মানে আমার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন, ওকে। আরেকটা কথা একটু মনে রাখতে হবে, আমার বইয়ের মধ্যে আরেকটা কথা আছে, এই যে এমআরআই, তুমি মনে রাখবা যদি আমার বডিতে কোনো জায়গাতে কোনো ব্রেনের কোনো হচ্ছে টিউমারের কথা বলে বা মেরুরজ্জুর কোনো টিউমারের কথা বলে, ঠিক আছে, আমাদের বডিতে যে কোনো জায়গায় যদি টিউমার সংক্রান্ত কোনো জায়গা আসে, তাহলে সেই জিনিসগুলো হচ্ছে নির্ণয়ের জন্য আমার সবচেয়ে কার্যকর পরীক্ষার নাম হবে হচ্ছে কি এমআরআই, ঠিক আছে। তো যেখানেই আমার দেখবা যে হচ্ছে আমার টিউমারের কথা আছে, তুমি চিন্তা করবে যে এখানে আমার কি বসতে পারে, এমআরআই হতে পারে। এখন এমআরআই আর সিটি স্ক্যানের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, এই জিনিসটা জাস্ট একটু জেনে যাও, তাইলেই হচ্ছে হয়ে যাবে কার্য পদ্ধতিতে। নর্মালি এমআরআইটা কি করে, এইটা আমার যে এনএমআর পরমাণু আছে, এই এনএমআর পরমাণুর সাথে রেডিও ফ্রিকোয়েন্সির আদান প্রদান করে। কিসের আদান প্রদান? রেডিও ফ্রিকোয়েন্সি। এই রেডিও ফ্রিকোয়েন্সি তার মানে হচ্ছে কি, তোমরা যেটাকে পড়ছো হচ্ছে এফ, এটার সাথে আবার কে রিলেটেড ভাইয়া? ই রিলেটেড। আমরা জানি ই ইজ ইকাল টু, একটু আগে আমরা ম্যাথ করেছি, ই ইজ ইকাল টু এইচ এফ, তোমরা বলছো তাই না? তার মানে যেখানেই আমার ফ্রিকোয়েন্সির মান বাড়বে সেখানে শক্তির শোষণ তীব্রতা বাড়বে। তার মানে যে কোনো জায়গায় যদি এনএমআর পরমাণুর সংখ্যা বেড়ে যায়, ওই জায়গায় রেডিও ফ্রিকোয়েন্সির মানটাও বেড়ে যায়। এই রেডিও ফ্রিকোয়েন্সির মানের উপর ভিত্তি করে বডির আমার ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল চিত্র দেয় কে? এমআরআই। সোজা বাংলা ভাষা, এত কিছু জানার দরকার নাই। আপনি মনে রাখবেন এমআরআইতে আমরা কোন ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালী ব্যবহার করি? রেডিও ফ্রিকোয়েন্সি, ওকে। আর সিটি স্ক্যানটা কি, আমি যদি ধরেন আমার বডিকে বিভিন্ন প্লেনে কাটি, ধরেন এখানে কাটলাম, এখানে কাটলাম, মাথার একদম লম্বা বরাবর কাটলাম, তাহলে আমরা যদি এই লম্বচ্ছেদগুলার কোনো এক্সরে ফিল্ম নেই, তাহলে যে কম্বিনেশন পাবেন সেটার নাম হচ্ছে সিটি স্ক্যান। তাহলে সিটি স্ক্যানে আমরা নর্মালি হচ্ছে কোন ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করি বা তড়িৎচুম্বকীয় বর্ণালী ব্যবহার করি, দুঃখিত, তার নাম হচ্ছে এক্সরে। এটা কোশ্চেনে আসে। এমআরআইতে কি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভস। আর সিটি স্ক্যানে কোনটা ব্যবহৃত হয়? সিটি স্ক্যানে ব্যবহৃত হয় হচ্ছে এক্সরে, ওকে। তাহলে এই ছোটোখাটো জিনিসগুলা একটু মাথায় রাখবেন, কারণ এগুলা ধাম করে অ্যাডমিশন টেস্টে দিয়ে দিতে পারে বা আপনার ইন্টার পরীক্ষাতেও যারা আসেন সামনে দিয়ে দিতে পারে, একটু যেন হচ্ছে ভুল না হয়, ওকে। আচ্ছা, এবার আমরা একটা বোঝার টপিকে আসবো।
বোঝার টপিকটা খুব সিম্পল ভাইয়া, সেটা হচ্ছে কোনো যৌগ, মূলক বা আয়নের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা নর্মালি কোনো একটা আয়ন যদি হচ্ছে আমাকে কেউ এসে এখন বলে, ধরেন আমার আয়নের নাম দিছে হচ্ছে কিউপ্রাস আয়ন। ঠিক আছে, তাইলে আমাকে বলে তো কিউপ্রাস আয়নে কয়টা ইলেকট্রন আছে? দেখি একটু কমেন্ট সেকশনে কারা কারা অ্যান্সারটা কারেক্ট করতে পারে। কিউপ্রাস আয়নে কয়টা ইলেকট্রন আছে? ভেরি গুড নিশাদ, এক্সেলেন্ট। ঠিক আছে সুস্মিতা, গুড, ভেরি গুড। তাহলে আমরা সবাই এটা পারি, তাই না? তাহলে আমার ছিল হচ্ছে কপারে কয়টা? 29টা। প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে যেই চিহ্ন থাকবে সেটার অপোজিট চিহ্ন বসবে, তাহলে +1 হয়ে যাবে -1। আমার কিউপ্রাসের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 28টা। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার যদি আমাকে কোনো যৌগের কথা বলে, যেমন হচ্ছে ধরেন আমাকে বলল কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমার হচ্ছে কয়টা ইলেকট্রন আছে? নিয়ম আগের মতোই, আপনি মাথায় রাখবেন এখানে যে প্রতিটা যৌগ আছে এই যৌগগুলার যে ইলেকট্রন সেটাকে তার পারমাণবিক এখানে যে সংখ্যাটা আছে এটা দিয়ে গুণ করলেই বের হয়ে আসবে। তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন কয়টা আছে? 6টা। তাহলে 6 গুণ নিচে মান কত কার্বনে? 1, তাহলে 6 গুণ 1। ঠিক আছে, অক্সিজেনে আমার হচ্ছে কয়টা ইলেকট্রন আছে? 8টা। কয়টা অক্সিজেন আছে এখানে? 2টা, তাহলে 8 গুণ 2, তাহলে 6 আর 16, টোটাল আমার কত হইল? 22। তাহলে কার্বন ডাই অক্সাইডে আমার টোটাল কয়টা ইলেকট্রন আছে? ভেরি গুড সুস্মিতা, মুনিয়া, মাহবুব, অ্যান্সার হচ্ছে 22টা। ওকে, তাহলে এখন আসেন কোনো মূলকের ক্ষেত্রে, ধরেন আমাকে বলছে হচ্ছে সায়ানাইড মূলক। ঠিক আছে, তাহলে এটাও সেম ভাইয়া, সায়ানাইডের ক্ষেত্রে আমার কার্বন কয়টা আছে? একটা। কয়টা ইলেকট্রন আছে কার্বনে? 6টা। যোগ নাইট্রোজেন কয়টা আছে? একটা। কয়টা ইলেকট্রন আছে নাইট্রোজেনে? 7টা। আর মাইনাস মানে কি একটা ইলেকট্রন এখানে বেশি আছে, তার মানে এটা হয়ে যাবে কি +1। তাহলে এখানে আছে 6, এখানে 7, 13 আর একে হচ্ছে 14। ঠিক আছে, তাহলে সায়ানাইড মূলকে আমার টোটাল কয়টা ইলেকট্রন আছে? ভেরি গুড সুস্মিতা, রমি, বিন তেহসিন বর্ণ, বিনয় পাল। ঠিক আছে, ভেরি গুড, প্রীতি ঘোষ, এক্সিলেন্ট, অ্যান্সার হচ্ছে 14। ওকে, তাহলে কোনো যৌগ বা মূলকের ইলেকট্রন সংখ্যা আমরা এভাবে করে হচ্ছে বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, ভেরি গুড। তোমরা দেখতেছি সবাই মোটামুটি হচ্ছে অ্যান্সার করতেছো, খুবই ভালো। এইবার আসো, পুরা গুণগত রসায়নে যদি কোনো 5 স্টার টপিক থেকে থাকে, এটা হচ্ছে সেই 5 স্টার টপিক, কিন্তু প্রবলেম হচ্ছে এই পুরো টপিকটা হচ্ছে আমার মুখস্থের টপিক। ঠিক আছে, এই টপিকটা আছে কোথায়? তোমাদের অনুচ্ছেদ 2.2.4। ঠিক আছে, তাহলে সবাই 2.2.4 যদি একটু বের করো তাহলে সুবিধা হয়। তাহলে দেখো এই জায়গাতে আমি কিছু তথ্য তোমাদেরকে একটু পড়াই দিব। এখানে আসলে হচ্ছে পড়ানোর মতো হচ্ছে মুখস্থের টপিক। তো এই মুখস্থের টপিকগুলো নিয়ে যদি আমি একটু চিন্তা করি, আমাকে একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করো তো ভাইয়া। বলো তো পরমাণুর মূল কণিকার সংখ্যা কত? একটু কমেন্টে অ্যান্সার দেখতে চাই। পরমাণুর মূল কণিকার সংখ্যা কত? সুস্মিতা, আফরোজা, শাহরিয়ার, ভেরি গুড, জামিলা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি এখন পর্যন্ত 30 সেকেন্ডে একজনের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইছি। ভেরি গুড জামিলা, বিনয়, গুড। তাহলে তুমি মনে রাখবা আজমত, গুড। আনিকা, গুড। তাহলে মনে রাখবা মাহিয়া, গুড, যে আমার মূল কণিকার সংখ্যা, তোমরা যদি 2.2.4টা খুলে থাকো তাহলে দেখবে একদম শুরুতেই এই কথাটা আছে যে মূল কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200টির মতো। ঠিক আছে, তাহলে আমার পরমাণুর যে মূল কণিকা এদের নাম্বারটা কত? প্রায় 200। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কথা। তোমরা যেটাকে 2 বলছো সেটা আসলে কি বলো তো? সেটা আসলে কি ভাইয়া? হ্যাঁ, গুড। মূল কণিকা প্রধানত, ঠিক আছে, কয় প্রকার? তখন হচ্ছে এটা 2 প্রকার। একটাকে বলে হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটাকে বলে অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে, তাহলে তোমরা শুরুতে যেটাকে 3 দিয়েছো সেটা কি বলো তো? যেটাকে 3 দিয়েছো সেটা কি? গুড,
সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা কয়টা? ভেরি গুড, ঠিক আছে। তার মানে স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে কথাগুলো আসবে এইরকম, মূল কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200টির মতো, ঠিক আছে। মূল কণিকা প্রধানত 2 প্রকার, স্থায়ী, অস্থায়ী। মূল স্থায়ী কণিকা আবার 3 প্রকার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, পরের পেজে যদি যাও তাহলে তোমরা আবার দেখবা যে এখানে স্থায়ী মূল কণিকার কিছু এক্সাম্পল আছে। আমি এগুলো পড়তে চাচ্ছি না, আমি পড়বো নিচেরটাকে কম্পোজিট কণিকা। দেখো কম্পোজিটের যে আরেক নাম, সে আরেক নাম হচ্ছে কি কণা ভাইয়া? কম্পোজিটের আরেক নাম হচ্ছে আমার যৌগিক কণা, ঠিক আছে। তাহলে কম্পোজিটের আরেক নাম কি ভাইয়া? যৌগিক কণা, ঠিক আছে। তাহলে এই যে যৌগিক কণা, এটা কয়টা আছে ভাইয়া? 2টা। একটাকে আমরা কি বলছি? আলফা কণা, আরেকটাকে বলছি ডিউটেরন, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখবা আলফা, ডিউটেরন এগুলো হচ্ছে কি কণা? কম্পোজিট বা যৌগিক। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা কি কণা? এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। তার মানে এই 5 জন বাদে বইয়ের মধ্যে যা কিছু আছে, ঠিক আছে, সবকিছুই কি কণিকা? অস্থায়ী বা অস্থায়ী মূল কণিকা। তাহলে এন্টি নিউট্রিনো কি? অস্থায়ী। পজিট্রন কি? অস্থায়ী। পাইমেসন কি? অস্থায়ী। মুখস্থ করার কিন্তু কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো ভাইয়া, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলা সম্পর্কে আমার আইডিয়া আছে কিনা? আছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলে? যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলে ভাইয়া? যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলে ভাইয়া? ভেরি গুড আহসান, আইসোটোপ। যাদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, যাদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে? যাদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে? গুড আহসান, আইসোট্রন, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান তাদেরকে কি বলে? এটা 4 বার আসছে মেডিকেলে, জাস্ট ডেফিনেশন আইসোবার। ভেরি গুড সুস্মিতা, ঠিক আছে। তাহলে এই যে কথাগুলো আছে এই কথাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই কথাগুলো ভুল করা যাবে না। আবার দেখো বইয়ের মধ্যে অনেকগুলো কথা আছে, যেমন হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তুমি অলওয়েজ মনে রাখবা প্রোটিয়ামের আরেক নাম হচ্ছে কি? হাইড্রোজেন। তার মানে তোমাকে যদি কখনো কেউ বলে যে হচ্ছে নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, তখন ধরো তোমাকে লিখে দিল যে হচ্ছে হাইড্রোজেন আছে, ডিউটেরিয়াম আছে, ট্রিটিয়াম আছে, লাস্টে আছে কোনোটিই নয়। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আমরা অ্যান্সার হবে কোনোটিই নয়। কেন? কারণ হাইড্রোজেনের আরেক নাম কি? প্রোটিয়াম, ঠিক আছে। তাহলে এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। আবার আমরা এটাও পড়ছি যে হচ্ছে আমার নর্মালি হাইড্রোজেন থেকে আমরা পানি পাই, তাহলে ভারী পানি কোত্থেকে পাই? দেখো বইয়ের মধ্যে আছে ডিউটেরিয়াম থেকে। তাহলে ডিউটেরিয়াম অক্সাইডকে কি বলে? ভারী পানি বলে। এটা সংকেত কি? D2O, ঠিক আছে। কোশ্চেনে আসতে পারে। আবার ধরো কোশ্চেন হতে পারে সেকেন্ড প্যারা থেকে, এটা 2015, 2017 দুইবার আসছে, যে কোন মৌলের একটি বা স্থায়ী আইসোটোপ আছে। নর্মালি আমরা জানি যে এই পৃথিবীতে টোটাল 118টা মৌল আছে, তার মধ্যে টোটাল আইসোটোপ আছে 1300। তার মানে 118টা মৌলের 1300 আইসোটোপ, তার মানে এক একটা মৌলের অনেকগুলো করে। কিন্তু 2টা মৌল এমন আছে যার একটা করে আইসোটোপ আছে। তাহলে তারা কারা? তার একটা হচ্ছে সোডিয়াম, আরেকটা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করো তো কি? ভেরি গুড জামিলা। আরেকটা হচ্ছে গোল্ড বা অরাম, ঠিক আছে। আবার তুমি পরের পেজে দেখে দেখবা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের হচ্ছে কে আবিষ্কার করেন, কে নামকরণ করেন, এই টপিকগুলো আছে, আমি একটু পরে দেখাই দিব। এবং হচ্ছে কোনটার প্রকৃত ভর কত, কোনটার আপেক্ষিক চার্জ কত, এই জিনিসগুলো আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু যখন হচ্ছে বই দেখাবো তখন আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তাহলে এই টপিকটা তোমরা একটু বাসায় গিয়ে সুন্দর করে হচ্ছে রিডিং দেখে ফেলবা। এই টপিকটা কিন্তু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না, ঠিক আছে। ওকে, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি। আইসোটোপ কোনটা, আইসোটোন কোনটা, আইসোবার কোনটা। তাহলে যাদের কি সমান? প্রোটন সমান, ঠিক আছে। যাদের প্রোটন সমান তাদেরকে আমরা কি বলেছি? আইসোটোপ, তাই না? তাহলে যাদের ক্ষেত্রে আমার হচ্ছে নিউট্রন সমান, একবার জাস্ট একটু লিখে দেওয়া, একটু পেঁচায় লিখতেছি ভাই, তাহলে হচ্ছে লেখাগুলা চলে যাচ্ছে না। হ্যাঁ, আইসোটোন। যাদের ক্ষেত্রে আমার ভর সমান, কি সমান? ভর সমান, ঠিক আছে। যাদের ক্ষেত্রে আমার ভর সমান তাদেরকে আমরা কি বলছি? আইসোবার, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আইসো ইলেকট্রনিক কোনটা। তাহলে দেখেন নামেই বোঝা যাচ্ছে যাদের কি সমান? ইলেকট্রন সমান। যাদের ক্ষেত্রে কি সমান? ইলেকট্রন সমান, তাদের নাম কি? আইসো ইলেকট্রনিক, ঠিক আছে। তার মানে ধরেন আমাকে কেউ যদি এসে
জিজ্ঞেস করে যে ভাই আমার নাম হচ্ছে সোডিয়াম এবং আমার নাম হচ্ছে ধরেন ম্যাগনেসিয়াম প্লাস, ঠিক আছে? তাহলে দেখেন তো সোডিয়ামের টোটাল ইলেকট্রন কয়টা? 11। ম্যাগনেসিয়াম প্লাসে তার মানে হচ্ছে একটা ম্যাগনেসিয়াম যদি হচ্ছে চলে যায়, নর্মালি দুইটা ছাড়ে, এখানে একটা ছাড়ছে, তাহলে একটা যদি ছাড়ে তাহলে তখন আমার এটা কত আসবে? 11, তাই না? 12 ছিল, একটা গেছে, তাহলে 11। তাহলে এই যে দুইটা হচ্ছে কি পরস্পরের আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? তাহলে যাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান তাদেরকে কি বলে? আইসো ইলেকট্রনিক। ওকে, আচ্ছা, তাহলে আসেন আমরা হচ্ছে যা পড়াইলাম একবার একটু যদি হচ্ছে দেখি, তাহলে খেয়াল করে দেখেন চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মি কয়টা আয়ার আছে? 3টা, নেয়ার, মিডল, ফার। আমরা বলেছিলাম চিকিৎসা ক্ষেত্রে কে কে কাজে লাগে? কাজে লাগে হচ্ছে নেয়ার আয়ার আর হচ্ছে ফার আয়ার। আর মিডল আয়ারটা বেসিক্যালি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে না, এটা কাজে লাগে কোথায়? ওই যে পড়ছিলাম আমরা জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে, ঠিক আছে? আচ্ছা, আমরা বলেছিলাম যে মিডল আয়ার যদিও চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু এটা মানব দেহের যে আয়ার অঞ্চল সেটার সাথে হচ্ছে রেঞ্জের মধ্যে পড়ে যায় 8 থেকে 12 মাইক্রোমিটার। এই জন্য মধ্যস্থ দেহ অবলোহিত রশ্মি বা বডি আইআর হিসেবেও কাকে ডাকা হয়? মিডল আইআরকে, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা পড়েছিলাম হচ্ছে আইআর রশ্মির দুইটার ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে। নেয়ার আইআর রশ্মি 3টা ওয়ার্ড দিয়ে পড়েছিলাম, একটা ছিল শিশু, একটা ছিল মস্তিষ্ক, আর একটা ছিল ত্বককে উত্তপ্ত করে, তাই না? তাহলে এই 3টা যদি থাকে ব্যবহারটা কার হয়? নেয়ার আইআর। যদি এই 3টা না থাকে তাহলে ব্যবহারটা ছিল কার? ফার আইআর, তাই না? মনে আছে না সবার? মনে আছে কিনা এই কথাগুলো? তাহলে এটা পারবো কিনা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করেন যে এই জিনিসটা মনে আছে কিনা এবং বুঝছিলাম কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। মনে আছে ভাই? ওকে, সেলিনা, গুড। আচ্ছা, দেন আমরা পড়েছিলাম আইআর রশ্মি আবার দুইটা পদ্ধতি বা কৌশলে কাজ করে, ঠিক আছে? একটাকে বলে লো ইমিশন, একটাকে বলে হাই ইমিশন বা লেজার। আমরা পড়েছিলাম হচ্ছে লেজার। লেজারের মধ্যে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা দুইটা ওয়ার্ড পড়েছিলাম, হয় হচ্ছে উদ্দীপনা আর না হয় হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? তাহলে কোনো জায়গায় যদি উদ্দীপক থাকে, উদ্দীপনা থাকে, ব্যবহারটা কার হবে? লেজারের। যদি না থাকে ব্যবহারটা কার হবে? লো ইমিশনের। ওকে, এখানে আমার সবগুলা বই মিলায়ে, ঠিক আছে? সবগুলা বই মিলায়ে দেখেন হচ্ছে আমার এফআইআর লিখছে, পড়ার হচ্ছে দরকার নাই। আপনি এই সব ব্যবহারে কোথাও শিশু, কোথাও মস্তিষ্ক, কোথাও ত্বককে উত্তপ্ত করে একটা কথাও খুঁজে পাবেন না, তাহলে আপনার পড়ার দরকার নাই। এই ব্যবহারের নাম কি? FIR, ঠিক আছে? শুধু এইটা একটু জানতে পারেন, গুহ স্যারের বইতে আছে ফুরিয়াম ট্রান্সফর্ম ইনফ্রারেড, যেটাকে আমরা বলি FTIR। এটার মধ্যে একটা কথা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিডনির পাথর, ঠিক আছে? তাহলে মনে রাখবেন, আমি বলছিলাম পড়ানোর সময়, মনে আছে কিনা? পিত্তথলির পাথর কার ব্যবহার ছিল? FIR। আর কিডনির পাথর এটা কার? FTIR, ঠিক আছে? ফুরিয়াম ট্রান্সফর্ম ইনফ্রারেড। ওকে, তাহলে জাস্ট এই কথাটা একটু খেয়াল রাখলেই চলবে। ওকে, পরমাণু এবং পরমাণু মূল কণিকা সমূহ নিশ্চয়ই মনে আছে। এই যে দেখেন মূল কণিকার সংখ্যা প্রায় কতটির মতো? 200, ঠিক আছে? মূল কণিকা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলে স্থায়ী, আরেকটাকে বলে অস্থায়ী। আবার স্থায়ী মূল কণিকা কয়টা আছে? 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? আমরা অস্থায়ীগুলোকে বাদ দিচ্ছি। আমরা পড়েছিলাম কম্পোজিট। এই যে কম্পোজিট, এটার আরেক নাম কি ভাইয়া? যৌগিক কণা। তাহলে কি কি আছে? 2টা, একটা আলফা আর একটা ছিল কি ভাইয়া? ডিউটেরন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার বিভিন্ন অস্থায়ী মূল কণিকার এই জিনিসটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখেন প্রোটনের সাথে মিল আছে কার? পজিট্রন, ঠিক আছে? এটাকে আবার কি বলা হয়? এন্টি ইলেকট্রন, ঠিক আছে? প্রোটন মানে কি? প্রোটন ছিল হচ্ছে ইলেকট্রনের বিপরীত, তাই না? তাহলে পজিট্রন প্রোটনের মতোই, এটাও হচ্ছে কি? এন্টি ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এইটার যে হচ্ছে আপনার ভর, সেই ভরটা কিন্তু সেম থাকে, ঠিক আছে? দেখেন এটা এন্টি ইলেকট্রন, কিসে? এন্টি ইলেকট্রন হচ্ছে আমার চার্জে, ঠিক আছে? কিন্তু ভরের মান সেম, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের ভর কত ছিল? 9.1 × 10⁻⁻28 গ্রাম অথবা -31 কেজি। তাহলে ওইটার মতোই, ঠিক আছে? নিউট্রিনো, ঠিক আছে? এটা ইলেকট্রনের ভর অপেক্ষা কি? কম, ঠিক আছে? নিউট্রিনোটা এটার ইলেকট্রনের ভর অপেক্ষা কি? কম। এন্টি প্রোটন, তাহলে প্রোটনের ন্যায়ই হবে কিন্তু এটার চিহ্ন চেঞ্জ আসবে, ঠিক আছে? তাহলে এন্টি প্রোটন, তাহলে প্রোটনের ন্যায়। দেখেন প্রোটনের মানটা বইয়ের মধ্যে ছিল 1.673, এখানে হচ্ছে 1.672, কাছাকাছি। ওকে, পাই মেসন, এটা ইলেকট্রনের ভরের 275 গুণ। আর মিউ মেসন, ঠিক আছে, এটা ইলেকট্রনের ভরের 10 গুণ। মনে কেমনে রাখতাম? আমি মনে রাখতাম এইভাবে, পায়ের মান কত? 3.1416। আর নিউ মানে কি? 10⁻⁻6। তাহলে এইটার মান বড়, তাহলে এটা বেশি বড়। কত বড়? 275,
ঠিক আছে, এটার মান কম্পারেটিভলি ছোট, তাহলে এটা একটু ছোট গুণ বড়, ঠিক আছে, কত 10 গুণ, ঠিক আছে। তাহলে জাস্ট হচ্ছে এভাবে করে আপনি একটু ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু দেখে ফেলবেন। ওকে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার আমরা যেগুলো বললাম মনে আছে কিনা, যে হচ্ছে ভারী পানি কোনটা, ঠিক আছে, কয়টা হাইড্রোজেনের আইসোটোপ আছে, ঠিক আছে, ডেফিনেশন পড়েছি, কোন কোন মৌলের একটি মাত্র আইসোটোপ আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলেছি, ঠিক আছে। বলেছিলাম কে আবিষ্কার করেন দেখতে, দেখেন এটা আমরা একটা স্লাইডের মধ্যে নিয়ে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা সবাই পড়বেন। আমরা সবাই জানি ইলেকট্রন আবিষ্কারকের নাম কি, জে জে থমসন, কিন্তু এটার নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি। ওকে, আর প্রোটনটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টাইন, যদিও প্রোটনের যে ধারণা সেটা আপনার রাদারফোর্ডের মতবাদ থেকে একদম ক্লিয়ার কাট আসে। ওকে, তাহলে কোয়েশ্চেন হইতে পারে আবিষ্কারকের নাম কি, গোল্ডস্টাইন, নামকরণ কার, তাহলে আপনি বলবেন হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে। আচ্ছা, নিউট্রন এটা আবিষ্কার করেন হচ্ছে বেকার বুথ, ঠিক আছে। রাদারফোর্ড এটার অস্তিত্ব কল্পনা করেন, কিন্তু আবিষ্কারকের নাম যদি জিজ্ঞেস করে আপনি বলবেন বেকার এবং বুথ, ঠিক আছে। নামকরণ কে করেন, বিজ্ঞানী চ্যাডউইক। হ্যাঁ, আচ্ছা, এবার এই জিনিস সেটা একদম সহজ ভাই, প্রোটনের তুলনায় প্রোটনের চার্জ কি হবে প্লাস, ইলেকট্রন কি হবে মাইনাস, এবং হচ্ছে নিউট্রনের কোনো চার্জ নাই, তাই না। প্রকৃত ভরেও ক্ষেত্রে খেয়াল করেন, এটা অনেকে ভুল করে, মনে রাখবেন প্রোটন আর নিউট্রন সেম। কি করব, প্রোটনের ওয়ার্ড কয়টা, প্রো ট ন, কয়টা ওয়ার্ড, 3টা, তাহলে এটার মান হবে 1.673, আর নিউট্রনে তো 4টা, আপনি মনে রাখবেন 1.675, ঠিক আছে। তাহলে প্রোটনের অক্ষর 3, মানও 3, ঠিক আছে, 1.673। আর খেয়াল করবেন এটার পাওয়ার কিন্তু -28 না, এটার পাওয়ার হচ্ছে -24, ঠিক আছে। আপনাদের মনে আছে একটু আগে যেগুলো পড়ছিলাম পজিট্রন, হ্যাঁ, ওগুলো কিন্তু 10⁻⁻28 ছিল। ওকে, তাহলে খেয়াল করতে হবে যে প্রোটনের ক্ষেত্রে এবং নিউট্রনের ক্ষেত্রে যে পাওয়ারটা আছে গ্রামে, সেটা কিন্তু 10⁻⁻24। আর ইলেকট্রনেরটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসে, দুইটা এককে মান আছে, গ্রামে হইলে -28 গ্রাম আর কেজিতে হইলে -31। ওকে, আচ্ছা, ঠিক আছে। এই জিনিসগুলো একবারে করে দেওয়া, সাজায় একবার একটু দেখে ফেলবেন, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আসেন আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, একটু অ্যান্সার করেন তো দেখি পারি কিনা। মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে শোষিত অক্সিজেন কতটুকু আছে তা কোন রশ্মি বের করে জানা যায়? কুইক কুইক কুইক। ভেরি গুড, সুস্মিতা, আজমত, জামিলা। দেখছেন, আপনি ক্লাস করছেন, আপনি বই দেখছেন না, কিছু করছেন না, অথচ আপনার মেইন জিনিসগুলো পড়া হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার জন্য আগায় থাকা অন্যদের চেয়ে, ঠিক আছে। সো যারা ক্লাস করছেন, আমার মনে হয় যে একটু মনোযোগ দিয়ে করলে কিছুটা লাভ তো অবশ্যই হবে, ঠিক আছে। হাসিনা একটু খেয়াল করো তো ভাই, এটা ফারাইয়ার হবে কিনা। দেখো এখানে আছে কি, মস্তিষ্ক, তাহলে মস্তিষ্ক মানেই কার জন্য আসবে, নেয়ার আইয়ার, ঠিক আছে। তাহলে এখানে অন্য কারো নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে সি অ্যান্সার হবে না, অ্যান্সার কি হবে, বি। ওকে, আচ্ছা, ফারাইয়ার পদ্ধতিতে জয়েন্টের সচলতা বাড়ায়, ফারাইয়ার কোন পদ্ধতিতে জয়েন্টের সচলতা বাড়ায়? ফারাইয়ার কোন পদ্ধতিতে জয়েন্টের সচলতা বাড়ায়? তাহলে পদ্ধতির নাম কয়টা ছিল? পদ্ধতির নাম কয়টা ছিল? 2টা, তাই না। তাহলে কোনটা আসবে? গুড, দিবানিশি, সুস্মিতা, আফরোজা, বিনয়, মাহিয়া মাহি, ফারজানা আক্তার, গুলে জান্নাত। এ কেন দিলা গুলে জান্নাত? শাহরিয়ার কেন এ দিলা? এ কেন হবে? এ কি হবে? দেখো তো এখানে কি কোনো উদ্দীপক বা উদ্দীপনা আছে? নাই তো ভাইয়া, তাই না। পদ্ধতির নামে যদি উদ্দীপক থাকে, উদ্দীপনা থাকে, তখন আমার কি হইতে পারে, লেজার, তাই না। তাহলে এখানে তো উদ্দীপকও নাই, উদ্দীপনাও নাই, জাস্ট একটা কমেন্ট বলছে জয়েন্টের সচলতা বাড়ায়, তাহলে অবশ্যই এটা কি হবে, অন্য পদ্ধতি যেটা আছে, লো ইমিশন, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, বাকি সবাই মাশাআল্লাহ কারেক্ট করছে। সালফেট মূলকের ইলেকট্রন সংখ্যা কত? সালফেট মূলকের ইলেকট্রন সংখ্যা কত? সালফেট মূলকের ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা নিশাত, তোমার কমেন্ট তো এখানে পাচ্ছি, স্কিপ হয়ে যায় নাই। আসলে অনেকগুলো কমেন্ট আসলে দেখা যায় হচ্ছে হয়তো বলতে মিস হয়ে যেতে পারে, দুঃখিত। এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সালফেটের ক্ষেত্রে তাহলে আমার দেখো, একটু ভালো করে দেখো, এটা সি আসবে কিনা, সি হবে কিনা, একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া, সি হবে কিনা। গুড দিবানিশি, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। আর কেউ? আজমত, গুড। সি
যারা অ্যান্সার করতেছে একটু খেয়াল করো, দেখো সালফেট, ঠিক আছে। তাহলে দেখো তো সালফারের আমার হচ্ছে ইলেকট্রন কয়টা আছে, 16টা। কয়টা সালফার আছে, একটা, তাহলে 16 গুণ 1 যোগ। অক্সিজেন কয়টা আছে ভাইয়া, 4টা। অক্সিজেনে কয়টা ইলেকট্রন, 8টা করে, তাহলে 8 গুণ 4, ঠিক আছে। এই যে এখানে 2 মাইনাস, এই কথাটার মানে কি, 2টা ইলেকট্রন বেশি আছে, তার মানে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 2, তাহলে 16, 32, 48, 2 কত, 50, ঠিক আছে ভাইয়া। তাহলে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, যারা অ্যান্সার দিছিল সি তারা একটু কারেক্ট করে নাও, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কিন্তু 50। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা সবার কমেন্টই দেখতেছি সেলিনা। ওকে, আমরা চলে আসি নিচের কোনটির ইলেকট্রন সংখ্যা ভুল, তাড়াতাড়ি, নিচের কোনটির ইলেকট্রন সংখ্যা ভুল, কোনটার ইলেকট্রন সংখ্যা ভুল। আমরা করেছি এটা, তাই না? এই করার পরও ভুল অ্যান্সার দিচ্ছে পোলাপাইন, করার পর যদি ভুল অ্যান্সার হয় তাহলে তো ঝামেলা। আনিকা গুড, সুস্মিতা গুড, আফরোজা গুড। গুলে জান্নাত কেন এ হইল ভাইয়া? কার্বন ডাই অক্সাইড তো আমি করিয়ে দিয়েছিলাম, তাই না? গুড। বিনয়, মাহিয়া, আজমত, ঠিক আছে। খেয়াল করো কার্বন ডাই অক্সাইডে কয়টা আছে, 6, তাই না, 6, তাহলে 6 গুণ কত, 1, ঠিক আছে। অক্সিজেনে কয়টা আছে, 8, তাহলে 8 গুণ 2, তাহলে এখানে 16, এখানে 6, 22, তাহলে এটা ঠিক আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে 7 গুণ কত, 1, প্লাস হচ্ছে অক্সিজেন কত, 8 গুণ 1, তাহলে 7 আর 8 কত, 15, এটাও ঠিক আছে। সায়ানাইডের ক্ষেত্রে কয়টা ছিল, 6, কার্বনের ক্ষেত্রে যোগ ইন্টু 1, নাইট্রোজেন কত, 7, কয়টা আছে, একটা, মাইনাস মানে কি +1, তাই না, একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে 6 এর সাথে 13 আর 1 14 হওয়া উচিত ছিল, এটা ভুল দেওয়া আছে। পটাশিয়ামে 19টা ছিল, প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে কয়টা আছে, 18, তাহলে অবশ্যই আমার অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা, তাহলে যারা একটু হচ্ছে প্রথম দিকে ভুল করেছিল তারা একটু খেয়াল করো, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। একটু আগে পড়াইছি, বলো নিউট্রনের নামকরণ করেন কোন বিজ্ঞানী? নিউট্রনের নামকরণ করেন কোন বিজ্ঞানী? ভেরি গুড। নিউট্রনের নামকরণ লাস্টে কার নাম ছিল? সি কেন দিচ্ছ, সি কেন দিচ্ছ? গুড আজমত। হ্যাঁ, স্টোনিত করেছিলেন হচ্ছে ইলেকট্রনের নামকরণ, তাই না ভাইয়া? আর চ্যাডউইক করেছিলেন হচ্ছে নিউট্রনের নামকরণ। ভেরি গুড। শাহরিয়ার, সিয়াম, আজমত, বিনয় পাল, মাহিয়া, নিশাত, মেহেদি, আদনান, গুড, ঠিক আছে। জামিলা, ওকে। নিউট্রনের ভর কত গ্রাম? নিউট্রনের ভর কত গ্রাম? নিউট্রনের ভর কত গ্রাম? নিউট্রনের ভর কত গ্রাম? গুড, মাহিয়া, সুস্মিতা, আজমত, এবার আর কোনো ভুল করে নেই কেউ। তাহলে খেয়াল করে দেখলাম যে আমার নিউট্রন মানে কি 1.67, তাহলে প্রোটন হলে 3, নিউট্রন হলে কত, 5, তাই না? তাহলে 5-এ আসবে। আর আমি বলেছিলাম যে গ্রাম এককে খেয়াল রাখবে, এটা কিন্তু -24, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, গুড। আচ্ছা, কোন মৌলদ্বয়ের স্থায়ী নিউক্লিয়াস আছে? কোন মৌলদ্বয়ের স্থায়ী নিউক্লিয়াস আছে? কোন মৌলদ্বয়ের স্থায়ী নিউক্লিয়াস আছে? ভেরি গুড। তুরজাউন, সরি তুরজাউন এটা ঠিক নাই, সরি। আফরোজা, ভেরি গুড। শাহরিয়ার গুড, জামিলা গুড, মাহিয়া, মাহি, প্রীতি, ঠিক আছে। তাহলে আমরা পড়েছিলাম যে দুইটা মৌল এমন আছে যার একটা করে আইসোটোপ আছে, তাই না? তাহলে একজনের নাম ছিল হচ্ছে সোডিয়াম, আরেকজনের নাম ছিল গোল্ড বা অরাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। ওকে, নিচের কোনটি আইসোবার? নিচের কোনটি আইসোবার? নিচের কোনটি আইসোবার? ভেরি গুড, ঠিক আছে। মাহিয়া, আজমত, আচ্ছা, ফিরোজ, ভেরি গুড। সেলিনা, গুড, ঠিক আছে। জামিলা, গুড। তাহলে খেয়াল করো প্রথম অপশনটা হচ্ছে কি একই পরমাণু, তার মানে এটা প্রোটন প্রোটন সেম, এটা আইসোটোপ। এটার ক্ষেত্রে আমি দেখছি যে হচ্ছে অক্সিজেন আর কার্বন আছে, এটা প্রোটন হচ্ছে সমান, তাই না? না, অক্সিজেন হচ্ছে 8, এটা হচ্ছে 6, নিউট্রনটা হচ্ছে সমান, এটা 8, এটাও হচ্ছে কত, 8,
তাহলে এটা হচ্ছে আইসোটোন। এইখানে আমি দেখলাম একই পরমাণু, তার মানে এটা আইসোটোপ। এখানে আমি দেখলাম ভর সংখ্যা সমান কপার আর জিঙ্কের, তাহলে বার মানে কি ভর সমান, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, তাহলে মোটামুটি আমার এই জায়গাগুলায় যেই কথা ছিল সেই কথাটি শেষ হইল। ঠিক আছে, লাস্ট কথা, ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড, আমাদের মেইন কথা যেটা। ঠিক আছে, তাহলে এই কথাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার একদম শুরুতে একটা কথা বলছিল যে ভাইয়া কোয়ান্টাম নাম্বার নিয়ে একটু হচ্ছে কথা আছে। তাহলে দেখো, কোয়ান্টাম নাম্বার থেকে আমি একটা দিয়ে জাস্ট হচ্ছে বুঝাই দেই। দেখো, যদি তোমাকে কোয়ান্টাম নাম্বারে কখনো বলা থাকে শক্তি স্তর হচ্ছে 4, ঠিক আছে, তাহলে তুমি মনে রাখবা তোমার এইখানে এটা যদি n হয়, l এর মান বসতে পারে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 4 হইলে l এর মান আসতে পারে হচ্ছে 0, 1, 2, 3। ঠিক আছে, m এর মান আসবে 0 সহ প্লাস মাইনাস অফ l, তার মানে যেটাই l এর মান সেটার প্লাস মাইনাসই হচ্ছে আমার m এর মান, 0, +-1, +-2, +-3। ঠিক আছে, আর স্পিনের মান এদের ক্ষেত্রে হবে সবসময় হয় +½ অথবা কি -½ ঠিক আছে। এখন ধরো তোমাকে একটা সিরিজ আমি দিলাম যে হচ্ছে ভাই বলো 4, 4, ঠিক আছে, +3, -½ এটা ঠিক আছে নাকি ভুল? এটা ঠিক আছে নাকি ভুল? এটা ঠিক আছে নাকি ভুল? এটা ভুল, তাই না? কার জন্য ভুল ভাইয়া? এই যে এল এর জন্য। তাহলে দেখলাম যে এল এর মান আসতে হচ্ছে 0, 1, 2, 3 পর্যন্ত, তাহলে এখানে এল দিছি হচ্ছে 4, তাহলে এটা হইতে পারে না। তাহলে আমি যদি লিখতাম 4, 0, 0 হচ্ছে তোমার +½ এটা ঠিক না ভুল? 4, 0, 0 +½ এটা ঠিক না ভুল? গুড নিশাত, এটা হচ্ছে ঠিক, তাই না? তাহলে এখানে আমার n এর মান 4 হইতে পারে, l এর মান তার জন্য 0 হইতে পারে, m এর মান তার জন্য 0 হইতে পারে, s এর মান তার জন্য কি দিছি +½ হইতে পারে। তার মানে এটা আসলে কে, কোন ইলেকট্রন? 4s1। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আমার কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, রেজাল্টটা আমরা হচ্ছে সবগুলা যেগুলা আছে ইনশাল্লাহ আমরা সবগুলা হচ্ছে তোমাদেরকে একবারে, যে গতবার যেটা হয়েছিল যে হচ্ছে আমরা 3rd ক্লাস শেষ করে ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে তোমাদের রেজাল্টটা প্লেস করে দিব যে কে কে হচ্ছে পুরস্কার পাচ্ছ। ওকে, সো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। অনেক কষ্ট করে তোমরা ক্লাস করলে, অনেকক্ষণ ধরে অনেক মনোযোগ দিয়ে। আসলে ক্লাস করাটাই হচ্ছে খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে ক্লাস করাটা আসলে খুব কষ্টের একটা কাজ, কারণ খুব মনোযোগ ধরে রাখতে হয়। তারপরেও অনেককেই দেখলাম যে তোমরা খুব এনথুয়াজিস্টিকলি হচ্ছে অ্যান্সারগুলা করতেছো। সেটা হতে পারে যে হচ্ছে তোমরা হয়তো মজা পাচ্ছ, অথবা হতে পারে প্রাইজের জন্য, যেটাই হোক না কেন সবাই কিন্তু হচ্ছে খুবই, আমি দেখলাম যে হচ্ছে একদম প্রাণবন্ত আলোচনা, মানে দুই দিক থেকেই তোমরা অ্যান্সার ধুমায় দিয়ে যাচ্ছ। ঠিক আছে, সো আমার কখনোই মনে হয়নি যে হচ্ছে ক্লাসটা মানে হচ্ছে আমার নিতে খুব একটা কষ্ট হচ্ছে, কারণ তোমরাই অধিকাংশ অ্যান্সারগুলো বলে দিচ্ছিলা। সো আমার জন্য আমার টাস্কটা খুব ইজি হয়েছিল। নেক্সট ক্লাসটা কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসটা বেসিক্যালি হচ্ছে বোঝার টপিক। ওকে, সো নেক্সট ক্লাসটা আশা করবো যে সবাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে করবা, কেউ মিস করবা না। সো সবাইকে সেই শুভকামনা জানাই আজকে ক্লাসে করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।